প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো সবাই একটু জাস্ট তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে জন্য হচ্ছে মেইনলি তোমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবে। আর ফার্স্টে হচ্ছে একটু কমেন্টে জানাতে হবে যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। প্রত্যেকে একটু জাস্ট চেক করে দেখো যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। জাস্ট একটু আমাদের কমেন্টে জানাতে হবে যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। তোমরা জানালে আমরা ক্লাস শুরু করবো। আর ফার্স্ট হচ্ছে কমেন্টে জানাতে হবে যে আমাদের সাউন্ডটা ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ক্লাস সেশনে যাচ্ছি। তো একটা কাজ একটু করতে হবে, সেটা হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখবে, কারণ আজকের ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা আজকে আমাদের ক্লাসে মূলত 3টা টপিক শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের ফার্স্ট টপিক হিসেবে আমরা স্পেলিং পড়বো, দেন হচ্ছে আমাদের গ্রুপ ভার্বস যেটা নিয়ে তোমাদের অনেক বেশি কনফিউশন কাজ করতেছে সেটা, আর আমরা একেবারে শেষে আর্টিকেলস, যেটা তোমাদের সিলেবাসে আছে, এটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ, শিওর। ওকে, তো আমরা একটু সবাই ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে রাখি, কারণ আমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সবচেয়ে কনফিউজিং একটা জায়গা ইংরেজি, এবং ইংরেজিতে কিন্তু তোমরা যে দেখা যাচ্ছে যে গ্রুপ ভার্বস অথবা স্পেলিং অথবা ইংরেজি গ্রামারটা কীভাবে পড়বে, এই ব্যাপারটা নিয়ে অনেক কনফিউশন কাজ করতেছে। তো আশা করি ইনশাআল্লাহ আমি ওভারঅল আজকে একটা গাইডলাইন এমনভাবে দিব যাতে করে আমাদের টোটাল ইংরেজি এবং জেনারেল নলেজ, বা মেইনলি আমাদের আসলে আজকে ইংরেজি ক্লাস, ইংরেজির পূর্ণাঙ্গ গাইডলাইন তুমি পাবে, আর কিভাবে পড়তে হবে সেই বিষয়টা তুমি 100% জানতে পারবে। তো আমি আমার পরিচয়টা ফার্স্টে দিয়ে দিই। আমি শামীম হাসান, তোমাদের ডিএমসি স্কলার্সের সিনিয়র শিক্ষক, এবং মেইনলি হচ্ছে আমি আর সময় দাদা তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টটা দেখতেছি, এবং আমরা সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের, আমরা দুইজনে ইনশাআল্লাহ আমাদের 100% ইফোর্ট যেটাকে বলে সেটা দিয়ে তোমাদের ইংরেজি এবং সাধারণ জ্ঞানটা আমরা ক্লিয়ার করে ফেলবো। এছাড়া আছে ভাইও ক্লাস নেন আমাদের। ওকে, সো ভাইয়া তো হচ্ছে তোমাদের জানোই, ভাইয়া তো বস। তো আমরা ইনশাআল্লাহ আমাদের ইংরেজি এবং জেনারেল নলেজ যে ডিপার্টমেন্টটা আছে, এই ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং। যাই হোক, আমরা ক্লাস সেশনে শুরু করতেছি। একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখো, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা কনফিউজড হয়ে যাচ্ছিল যে আসলে গ্রুপ ভার্বস নিয়ে অনেক কনফিউশন ছিল যে গ্রুপ ভার্ব কীভাবে পড়বো। আর এর পাশাপাশি আমরা মেইনলি ফার্স্টে শুরু করতেছি হচ্ছে স্পেলিংটা। ওকে, তো যে কাজটা করতে হবে ফার্স্টে, আমরা যখন ক্লাসের যে পার্টটা শেষ করব সাথে সাথে তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখলে, অথবা হচ্ছে আমরা গ্রুপেই হচ্ছে তোমাদের ক্লাস লেকচারটা আপলোড করে দেওয়া হবে। ওকে, তো সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বাপুরা, তোমরা হচ্ছে সুন্দর করে ক্লাসটা করো। পাশে যদি খাতা থাকে খাতাটা নিয়ে একটু বসো। আশা করি ইনশাল্লাহ আমাদের আজকে ইংরেজি যে কনসেপ্টটা একটু হলেও চেঞ্জ হবে। ওকে, সো আমরা শুরু করতেছি আমাদের ক্লাস সেশন। তো আমরা আমাদের ক্লাস সেশনের ফার্স্টে আমরা মেইনলি শুরু করবো যে স্পেলিং দিয়ে আমাদের ক্লাসের একেবারে ফার্স্ট সেশনটা। আমাদের ক্লাস টপিক কিন্তু আজকে 3টা, গ্রুপ ভার্বস, স্পেলিং অ্যান্ড আর্টিকেলস। চলে আসো আমাদের ক্লাসে, আমরা চলে আসতেছি। দেখো, স্পেলিং যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক্স, বানান, গত বছর কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশনে 2টা এসেছিল, এবং বানানের ক্ষেত্রে তোমরা একটা টেকনিক ফলো করতে পারো যেটাকে আমরা নিউমোনিক বলে থাকি। এই প্রসেসে যদি বানান মুখস্থ করা হয় তাহলে খুব দ্রুত হচ্ছে মুখস্থ হয়। আজকে মূলত আমাদের বানানটাকে সুন্দর করে একটা শেপে নিয়ে আসবো। যদি খাতা কলম থাকে একটু পাশে নিয়ে বসতে হবে। এর পাশাপাশি তোমরা উচ্চারণ করে একবার রিপিট করে আমার সাথে বলবে। আশা করি ইনশাআল্লাহ কনফিউশন দূর হয়ে যাবে। তো আমাদের স্পেলিং নিয়ে অনেক বেশি কনফিউশন আছে যে স্পেলিং কীভাবে পড়বো। 4টা অপশনের ভিতরে প্রায় দেখা যায় যে 2টা অপশন মনে হয় প্রায় সেম, বাট ইনশাল্লাহ জাস্ট আজকে ক্লাসের পরে তোমাদের এই কনসেপ্টটা 100% ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো, ফার্স্ট ওয়ান, আমরা বানানের ক্ষেত্রে যে কাজটা করতে পারি, যেটা আমি মেইনলি ফলো করি, আমি আসলে মূলত তোমাদের জাস্ট 6টা পার্টের বানানের ওভারঅল মেড ইংলিশ বইয়ে যে বানানগুলো আছে সেগুলোকে এক জায়গায় করে দিব ইনশাআল্লাহ। ওকে, সো মেবি ক্লিয়ার আছে আমাদের বোর্ড মনে হয় দেখা যাচ্ছে। ওকে, সো একটু চলে আসো। দেখো সময় দাদা ওকে কমেন্ট করেছেন। তো দেখো, আমরা মেইনলি স্পেলিংয়ের যে পার্টটা মূলত ফার্স্টে শেষ করবো সেটা হচ্ছে আমরা নিউমোনিক্স দিয়ে। মূলত আমি একেবারে ফার্স্ট যে বানানটা মূলত আমাদের আছে সেটা হচ্ছে অ্যাসাসিনেশন। এই বানানটার ক্ষেত্রে অনেকের একটা কনফিউশন কাজ করে। সাধারণত আমরা যেভাবে বানান পড়ে আসছি ছোটোবেলা থেকে, যে ASS তারপরে আই, এভাবে করে যেভাবে বানানগুলো করি, বাট তুমি যেটা ফলো করতে পারো সেটা হচ্ছে জাস্ট ছোট একটা শর্টকাট টেকনিক। সেটা হচ্ছে অ্যাসাসিনেশন, এই বানানটায় জাস্ট তুমি 4টা পার্ট ভেঙে নিতে পারো। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে প্রথমটা হচ্ছে এস, দেন হচ্ছে এস, আই,
নেশন। ওকে, তো যদি এই চারটা পার্ট ভেঙে নিই তাহলে হয়টা কি, চারটা পার্ট ভেঙে নিলে বানানটা খুব ইজিলি পড়া যায়। যেমন ফার্স্ট ওয়ান, আমি যখন এই বানানটা ফার্স্ট পেয়েছিলাম, আমি যখন এই বানানটা প্রথম পড়েছিলাম, তখন জাস্ট এভাবে মনে রাখতেছিলাম যে অ্যাস মানে হচ্ছে গাধা, আরেকটা অ্যাস মানে আরেকটা গাধা, আই মানে হচ্ছে আমি, আর নেশন মানে হচ্ছে জাতি। ফার্স্ট যখন পড়তেছিলাম এইভাবে, তো অ্যাস হচ্ছে গাধা, আরেকটা অ্যাস মানে আরেকটা গাধা, আই মানে হচ্ছে আমি, এবং নেশন মানে হচ্ছে জাতি। তো অ্যাস অ্যাস এ নেশন বানানটাকে এভাবে মনে রাখতে পারো যে গাধার উপরে গাধা, তার উপরে আমি, তার উপরে জাতি। তো জাস্ট আশা করি মনে থাকবে। আমাদের নেক্সট বানানটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া বানানটার ক্ষেত্রে জাস্ট আমাদের এইখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে উচ্চারণটা ডাজেন্ট ম্যাটার, জাস্ট তুমি বানানটা মনে রাখলেই চলবে। তো ম্যালেরিয়া বানানটা জাস্ট আমরা এইভাবে মনে রাখতে পারি, মালারিয়া। জাস্ট দেখো মালা রিয়া অথবা ম্যাল এরিয়া, দুইভাবে মনে রাখা যেতে পারে, মালারিয়া অথবা ম্যাল এরিয়া। জাস্ট আমার সাথে একবার একটু উচ্চারণ করে বলো, মালারিয়া অথবা ম্যাল এরিয়া, দুইভাবে মনে রাখা যেতে পারে। তোমরা কমেন্টও করতে পারো, সাথে সাথে সুন্দর করে একটু কমেন্ট করে ফেলো। ইয়েস, তো অ্যাসোসিনেশন বানানটা অনেকেই কমেন্ট করতেছি, বলছিলাম এস এস আই নেশন। ওকে, ম্যালেরিয়া হচ্ছে মালারিয়া। আমাদের এরপরে বানানটা প্রায় প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, এবং তোমরা জানো মনে হয় ছোট্টবেলা থেকে এই বানানটা অনেকেই হয়তো আমরা এই ট্রিক্সে পড়ছি। তো লেফটেন্যান্ট বানানটা কিন্তু কোনো এফ নেই, বাট উচ্চারণ কিন্তু লেফটেন্যান্ট। এই বানানটার ক্ষেত্রে জাস্ট একটু খেয়াল রাখবে, জাস্ট এভাবে যদি মনে রাখি, লাই ইউ টেন অ্যান্ড। আমরা সবাই জানি লাই মানে হচ্ছে মিথ্যা, ইউ মানে হচ্ছে তুমি, টেন মানে হচ্ছে 10, আর অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া। লাই ইউ টেন অ্যান্ড, লাই ইউ টেন অ্যান্ড। একটু কমেন্টে জানিয়ে ফেলো, আমরা কমেন্ট করবো সাথে সাথে ইনশাআল্লাহ। ওকে, প্রত্যেকে কমেন্ট করে ফেলো বানানের ক্ষেত্রে। ওকে, তো লেফটেন্যান্ট হচ্ছে লাই ইউ টেন অ্যান্ড, ইনশাআল্লাহ ক্লিয়ার। চলে আসো পরেরটা, কর্নেল বানান। কর্নেল বানানের ক্ষেত্রে জাস্ট মনে রাখবো হচ্ছে কলোনেল বা চলনেল, সোজা হিসাব, কলোনেল বা চলনেল। কমেন্ট করে ফেলো, কলোনেল বা চলনেল। ওকে, চলে আসো পরবর্তী ওয়ার্ড, ময়মনসিং। ময়মনসিং বানানোর ক্ষেত্রে মেইনলি যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে, আর তোমরা তো জানো মনে হয় ময়মনসিং কিন্তু নতুন বিভাগ। ওকে, ময়মনসিং বানানটা একটু খেয়াল রাখবে এভাবে, সেটা হচ্ছে মাই মেন সিং, তবে এখানে লাস্টে কিন্তু একটা এইচ বেশি, মাই মেন সিং, শেষে কিন্তু একটা এইচ বেশি, ইনশাআল্লাহ মনে থাকবে। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে মিলেনিয়াম। মিলেনিয়াম বানানোর ক্ষেত্রে জাস্ট মনে রাখবে মিল লেন নি আম, মিল লেন নি আম। সুন্দর করে একটু কমেন্ট করে ফেলো, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে, মিল লেন নি আম। একটা কাজ একটু মনে রাখবে, সেটা হচ্ছে ডাবল এল এবং ডাবল এন, ভিলেন। ওকে, ভিলেন বানানোর ক্ষেত্রে আমরা মনে রাখবো ভিলা ইন বা ভিল্লা ইন, ভিলা ইন, ভিলা ইন। ওকে, কমেন্ট করতে থাকো, আমি কিন্তু কমেন্টগুলো পড়বো। ওকে, ভেরি গুড। তো ভিলেন বানানোর ক্ষেত্রে ভিল্লা ইন, এনাফ, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। চলে আসো পরেরটা, লিজন। লিজন বানানটা হচ্ছে লি আই জন, লি আই জন। প্রত্যেকে কমেন্ট করো, দেখবা ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে, লি আই জন। ওকে, আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানটা মনে রাখা যেতে পারে হল ইউ সিনেশন অথবা হল লুসিনেশন, দুইটা তোমার যেটা ভালো লাগে ইউ ক্যান অ্যাপ্লাই, হল লুসিনেশন অথবা হল ইউ সিনেশন। ক্লিয়ার। ডিলেমা বানান। ডিলেমা বানানের মেইন প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের মনে হয় কি এল দুইটা নাকি এম দুইটা। খেয়াল রাখবে এখানে ডি লেম মা, এম কিন্তু দুইটা, এল হচ্ছে একটা, ডি লেম মা। রেস্টুরেন্ট বলে থাকি আমরা, আপাতত আজকে আমরা এটাকে রেস্টুরেন্ট না বলে রেস্টাউরেন্ট বলবো, রেস্টাউরেন্ট, রেস্টাউরেন্ট। দেখো মাঝখানে টিএইউ আছে কিন্তু। ওকে, কমিটি বানানোর ক্ষেত্রে মেইনলি প্রবলেম হয় এখানে ডাবল কি কি, কমিটি বানানে ডাবল এম ডাবল টি ডাবল ই, ডাবল এম ডাবল টি ডাবল ই, ডাবল এম ডাবল টি ডাবল ই। আমার সাথে একবার একটু বললে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কমিটি বানানো হচ্ছে কম মিট টি, ডাবল এম ডাবল টি ডাবল ই, রাইট। কমেমোরেট। কমেমোরেট বানানোর ক্ষেত্রে মনে রাখবে কম মি মো রেট, কম নি মো রেট। ওকে, একটু কমেন্ট করে ফেলো, কমেন্টগুলো আমি চেক করতেছি, কম নি মো রেট। ইয়েস, সবাই কমেন্ট করতেছো। ওকে, সো কমেমোরেট হচ্ছে কম নি মো রেট, ভেরি গুড। মঙ্গুস। মঙ্গুস বানানে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে এখানে কিন্তু ডাবল ও হবে, তো এই ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখতে পারি মন গু ও সি, তার মানে ডাবল ও, জাস্ট যেন মনে থাকে ডাবল ও। কিছু কিছু জায়গায় দিক্ত আছে, এই দিক্তগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমার শিওরলি বানানে ভুল হবে না, শিওর। ওকে, আমরা রিপিটেশন বানানটায় আসবো। রিপিটেশন বানানটায় মেইনলি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে রিপিট বানানোর জন্য, আমরা সবাই জানি রিপিট বানানো হচ্ছে আর ই পিই এটি, কিন্তু রিপিটিশন বানানে কিন্তু আর ই পিই টিআই টিআই ও এন, তার মানে টি টি অন। জাস্ট এই জায়গাটা একটু খেয়াল রাখবে, টি টি
অন, টি টি অন। এই দুটো জিনিস মনে রাখলে তোমার বানানে এই পার্টটাতে ভুল হবে না, কারণ রিপিট বানানে কিন্তু পিইএ আছে, এইটাতে নাই। ওকে, আমাদের এরপরে যেটা সেটা হচ্ছে কম্পিটিশন বানান। আমরা কম্পিটিশন বানানোর ক্ষেত্রে সবসময় মনে রাখবো হচ্ছে কম্পিটিশন বানানটাও কিন্তু আমাদের সেম সিমিলার। এইখানে কিন্তু টি টি। ওকে, কম্পিটিশন বানানো কিন্তু টি টি, জাস্ট খেয়াল রাখবো টি টি। ওকে, আগেটার মতোই। কলেরা বানানটার ক্ষেত্রে জাস্ট চলেরা, কলেরা চলেরা। এইখানে তোমার প্রোনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বানানটা যদি মনে থাকে। কারণ গত বছর তুমি জানো, তোমরা জানো মেবি, তোমরা মেড ইংলিশ বইয়ের ভিতর দেখেছো দুইটা বানানই ছিল আমাদের গত বছর। তো জাস্ট তোমার কাজ হচ্ছে কলেরা চলেরা, না। আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা, এটা কিন্তু আমাদের গত বছরের ম্যাথ কোয়েশ্চেন। গত বছরে আমাদের রিনেইস বানানটা এসেছিল। তো এই বানানটা আসলে আমি নিজে মনে রাখি এভাবে, রিনা ইজ সেন্স, রিনা ইজ সেন্স। ওকে, রিনা ইজ সেন্স। আমার সাথে একবার বলো, মুখস্থ হয়ে যাবে, রিনা ইজ সেন্স। ওকে, কমেন্ট করতে থাকো। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে আর্কিওলজি। আর্কিওলজির ক্ষেত্রে জাস্ট খেয়াল রাখবে এটা আর চাইও লজি, আর চাইও লজি, জাস্ট আর চাইও লজি, আর্কিওলজি। কমেন্ট করতে থাকো প্রত্যেকেই। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস বানানটার ক্ষেত্রে ম্যাগ না নি মো আস, ম্যাগ না নি মো আস। প্রত্যেকে কমেন্ট করো, আমি সেশন ক্লিয়ার করে কমেন্টগুলো পড়তেছি। আমাদের নেক্সট বানান যেটা, সেটা হচ্ছে রেমিনিসেন্স। রেমিনিসেন্স বানানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবো, এইটাই জাস্ট এভাবে মনে রাখবে, রেমি নিস সেন্স, রেমি নিস সেন্স। ওকে, রেমি নিস সেন্স। একবার বলে সাথে সাথে ক্লিয়ারলি মুখস্থ করে ফেলো, রেমি নিস সেন্স, রেমি নিস সেন্স। গ্রিভেন্স বানান, গ্রিভেন্স বানানটা জাস্ট এভাবে মনে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, সেটা হচ্ছে গ্রি ইভান সি, গ্রি ইভান সি, গ্রি ইভান সি। ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, গ্রি ইভান সি। ক্লিয়ার। ওকে, আমাদের নেক্সট বানান হচ্ছে পাপাইরাস। পাপাইরাস বানানোর ক্ষেত্রে জাস্ট খেয়াল রাখবে, পা পাই রাস, পা পাই রাস, পা পাই রাস। ওকে, ভেরি গুড। ইনসাইক্লোপিডিয়া বানানটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। ইনসাইক্লোপিডিয়া বানানটা দুই রকম, একটা হচ্ছে পিইডিআইএ, আরেকটা হচ্ছে পিএইডিআইএ। একটু কেয়ারফুল হতে হবে, কারণ বানানটা কিন্তু এসেছিল কয়েকবার। এখন বানান দুই রকম হয় হচ্ছে আসলে অ্যাকসেন্টের জন্য, একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, আর একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট, তোমরা জানো। এখানে নর্মালি দুটাই অ্যালাউ, মাঝে মাঝে হচ্ছে পিইডিআইএ অথবা পিএই, দুটাই কিন্তু কারেক্ট। এখন অপশন অনুযায়ী দাঁড়াতে হবে। আবার একটা প্রবলেম আছে যে দেখা যাচ্ছে বিভিন্ন বইতে চারটা অপশনই এক হতে পারে, তখন জাস্ট ফার্স্ট সেটটা দাগানোই উচিত। ওকে, সো তাহলে আমাদের এনসাইক্লোপিডিয়া ক্লিয়ার। চলে আসো পরবর্তী বানান হচ্ছে প্যান্ডিমোনিয়াম। এখানে কিন্তু প্যান্ডিমোনিয়াম কিন্তু ডিই, প্যান ডি মো নি আম, প্যান ডি মো নি আম। ক্লিয়ার। চলে আসো পরবর্তী বানান যেটা অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন বানানটা আসলে আমি একটু ডিফারেন্ট ভাবে পড়ি, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন বানানটায় জাস্ট খেয়াল রাখবে ডাবল সি ডাবল এম, ডাবল সি ডাবল এম, ডাবল সি ডাবল এম, ডাবল সি ডাবল এম। ক্লিয়ার। তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, ডিএ কিন্তু ডাবল সি ডাবল এম এবং ডিএ, অ্যাকোমোডেশন। তবে এটাকে ভেঙে যদি পড়তে চাও, এ সি কম মো ডে শান, এভাবে মনে রাখা যেতে পারে, এ সি কম মো ডে শান। ওকে, এ সি কম মো ডে শান। ওকে, অ্যাকোমোডেশন। চলে আসবো পরবর্তী ওয়ার্ড। পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল। আমরা কিন্তু ফার্মাসিউটিক্যাল বলি, এটা কিন্তু সিউটিক্যাল না, ফার্মাসিউটিক্যাল, ফার্মাসিউটিক্যাল। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মাঝখানে আমাদের সিউটিক্যাল, কিন্তু সিইইউ। এই পার্টটা মনে থাকলে তোমার এই বানানটা ক্লিয়ারলি মনে থাকবে, ফার্মাসিউটিক্যাল। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে হেইনাস। হেইনাস বানানোর ক্ষেত্রে হেইনাস, HEINOUS, HEINOUS। ক্লিয়ার। চলে আসবো পরবর্তী ওয়ার্ড। পরবর্তী ওয়ার্ডটা খুবই ইন্টারেস্টিং, বিউরোক্রেসি বা ব্যুরোক্রেসি যেটাই বলি না কেন। এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে ফার্স্টে এইটাকে মনে রাখবো হচ্ছে বুরিয়া, এটা মনে রাখবে হচ্ছে বুরিয়া। ওকে, বুরিয়া, দেন প্লাস দিয়ে ক্রেসি, বুরিয়া ক্রেসি। কারণ বিউরো বানানে খেয়াল করছো কিনা, বুরিয়া BUREAU, দেন ক্রেসি। তো জাস্ট ব্যুরো বানান কিন্তু BUREAU প্লাস ক্রেসি, জাস্ট খেয়াল রাখবো ব্যুরো ক্রেসি। ওকে, বা বুরিয়া ক্রেসি, তুমি যেভাবে পড়ো কোনো প্রবলেম নাই। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশন বানানটা হচ্ছে কোলাবোরেশন, কোলাবোরেশন,
কোলাবোরেশন। ওকে, আমাদের 30টা বানান শেখা হয়ে গেছে। আমরা এবার জাস্ট আমাদের কমেন্ট সেকশনটা একটু দেখবো। প্রত্যেকেই কমেন্ট করতেছো। ওকে ভাইয়া বাপুরা, প্রত্যেকে কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট করলে যার বেশি কমেন্ট হবে তার জন্য পুরস্কার আছে। ওকে, তো জাস্ট একসাথেই আমরা মেইনলি একবারই পড়ে ফেলবো বানানগুলো। আশা করি ইনশাআল্লাহ আমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি চেষ্টা করতেছি আমাদের মেডি ইংলিশ থেকে পুরো বইটার ভিতরে যে ট্রিকি প্রসেসটা যেটা আছে, মানে যে বানানগুলো একটু কনফিউজিং সেগুলো একবারে ক্লিয়ার করা। ইনশাআল্লাহ আমাদের আজকে বানান পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলে আসো পরবর্তী বানানে। আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে ইনকিউলেট। ওকে, এইখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আই নো কিউ লেট। ইনকিউলেট বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবো আই নো কিউ লেট, আই নো কিউ লেট, আই নো কিউ লেট। ওকে, কমেন্ট করে ফেলো আই নো কিউ লেট, আই নো কিউ লেট, আই নো কিউ লেট। আমরা এবার যে বানানটা শিখবো হচ্ছে পারসিভারেন্স। পারসিভারেন্স বানানে মনে রাখবে হচ্ছে পার সি ভি রেন্স, পার সি ভি রেন্স, PERSEVERANCE, পার সি ভি রেন্স। পরবর্তী বানানটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কমিটমেন্ট। ওকে, কমিটমেন্ট বানানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আমাদের, যে নর্মালি হচ্ছে আমরা এই বানানটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবো যে ওকে, কমিটমেন্ট বানান হচ্ছে কমিটমেন্ট, কমিটমেন্ট, কমিটমেন্ট। ওকে, জাস্ট COM, কমিটমেন্ট, রাইট। চলে আসো পরবর্তী বানান। পরেরটা হচ্ছে ডিলাপিডেটেড। এই বানানের ক্ষেত্রে ডিলাপিডেটেড, ডিলাপিডেটেড, দিস ইজ ডিলাপিডেটেড। মেইনটেনেন্স, মেইনটেনেন্স বানানের মেইন প্রবলেমটা হচ্ছে মেইনটেইন বানানোর জন্য। আমরা জানি সবাই যে মেইনটেইন বানানে কিন্তু TAIN, বাট মেইনটেনেন্স বানানে কিন্তু TE। খেয়াল করছো কিনা? মেইনটেনেন্স, মেইন তারপরে টেন তারপরে অ্যান্স, মেইনটেনেন্স। পরবর্তী বানানটা প্রচুর আসে পরীক্ষায়, কোশ্চেনিয়ারি। কোশ্চেনিয়ারি বানানটা জাস্ট মনে রাখবে কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, দিস ইজ কোশ্চেনিয়ারি, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে। প্রত্যেকে কমেন্ট করে ফেলো কোশ্চেন নাই রে। ওকে, সো আমরা কমেন্ট সেকশনটা একটু খেয়াল করতেছি। কোশ্চেন নাই রে, ভেরি গুড। ওকে, ধন্যবাদ সবাইকে। কোশ্চেন নাই রে। আমাদের এরপরে বানানটা হচ্ছে সিগারেট। সিগারেট বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবে সিগারেট টি, সিগারেট টি, তার মানে ডাবল টি। লেজার বানানটা জাস্ট আমরা সবাই জানি ম্যাক্সিমাম, তারপরে এইভাবে মনে রাখলে সবচেয়ে দ্রুত মনে থাকবে লেইশিওর, দিস ইজ লেজার। চলে আসো পরবর্তী ওয়ার্ড বেলিজারেন্ট। অনেকবার এসে ওয়ার্ডটা কিন্তু সেলমই ম্যান্টন সেকশনে আসে প্রচুর পরিমাণের। বেলিজারেন্ট বানানটা হচ্ছে বেল লি জি রেন্ট, বেল লি জি রেন্ট, ক্লিয়ার। চলে আসো পরেরটায় এলিফ্যান্টাইসিস। এলিফ্যান্টাইসিস হচ্ছে এলিফ হ্যান টাই সিস বা TIASSIS, এলিফ্যান্ট বা এলিফ হ্যান TS ইস, দিস ইজ এলিফ্যান্টাইসিস। জিরাফ বানানটা মনে রাখবে এইভাবে জি রাফ ফি, জি রাফ ফি মানে ডাবল এফ, জি রাফ ফি। ওকে, আমরা পরবর্তী বানান হচ্ছে মাস্টাশ। মাস্টাশ বানানটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে MUS অথবা MOUS, MUS অথবা MOUS, দুটোই কিন্তু কারেক্ট। একটা ব্রিটিশ একটা আমেরিকান অ্যাকসেন্ট। ফার্স্টে বানানটা বেশি নেওয়া হয়ে থাকে। মাস্টাশ, MUSTACH দেন E, মাস্টাশ। ওকে, চলে আসো রিপারকাশন। আমাদের রিপারকাশন বানানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবো। রিপারকাশন মানে হচ্ছে CUS কাশন, রিপারকাশন, রিপারকাশন। হারমোনিয়াস, হারমোনিয়াস বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবে হারমোনি তারপরে OUS। ওকে, হিউমারাস বানানটা হচ্ছে হিউমোরাস, HU দেন হচ্ছে বা এইভাবে মনে রাখতে পারো যে হাম আর ও আস, হাম আর ও আস, দিস ইজ হিউমারাস। কমেন্ট্রি, কমেন্ট্রি বানানটা হচ্ছে TARY, কিন্তু এখানে TERY না, কমেন্ট্রি। কনাইজার, কনাইজার বানানোর ক্ষেত্রে সবসময় মনে রাখবো দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের নর্মালি জাস্ট মনে রাখবে ডাবল এন ডাবল এস, ডাবল এন ডাবল এস, মাঝখানে কিন্তু অন্য আছে ও ডাবল এন ও, ডাবল এন ডাবল এস, ডাবল এন ডাবল এস। সো কন নো ইস তারপরে CR, কনাইজার।
ওয়ারেন্টি। ওয়ারেন্টি বানানোর ক্ষেত্রে জাস্ট যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে ডাবল আর এবং ডাবল ই, ডাবল আর ডাবল ই। ওকে, বানানোটা একটু ভেঙে লিখে ফেলো, ওয়ারেন্টি, ওয়ারেন্টি। ট্রানজিটরি, ট্রানজিটরি বানানোর ক্ষেত্রে আমরা নর্মালি জাস্ট এটা ঘোলাবে না খুব বেশি, তারপরে হচ্ছে SITORY, ট্রানজিটরি। ওকে, বানানোটা একটু লিখে ফেলো। ভলান্টারি বানানোটা হচ্ছে ভুল আনচারি, ভুল আনচারি, খেয়াল রাখবো, ভুল আনচারি, ভুল আনচারি, দিস ইজ ভলান্টারি। ওকে, দেন যে বানানটা সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি বানানটাই হচ্ছে ক্যাট অ্যাস ট্রফি, ক্যাট অ্যাস ট্রফি, দিস ইজ ক্যাটাস্ট্রফি। হেটেরোজেনাস, এই বানানের মেইনলি যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে আমাদের জেনাস অংশটা মেইনলি ভুল হয়, GENEOUS, GENEOUS, দিস ইজ হেটেরোজেনাস। ওটা কিন্তু সিনোনিম অ্যান্টোনিম সেকশনে এসছে অনেকবার। আমাদের পরেরটা হচ্ছে মেসমেরাইজিং। এই বানানটার ক্ষেত্রে হচ্ছে মেস মে, লাস্টে কিন্তু রাইজিং, খেয়াল করছো কিনা, মেস মে রাইজিং, দিস ইজ মেসমেরাইজিং। ট্রান্সফিগারেশন, ট্রান্সফিগারেশন বানানটায় মেইনলি যেটা ঝামেলা হয়, ফিগার বানান কিন্তু FIGU, সো ট্রান্সফিগুরেশন মানে ফিগার অংশটা ক্লিয়ার হলে তো এটা এই বানানটা ক্লিয়ার হবে, ট্রান্সফিগারেশন, রাইট। চলে আসবো এক্সেলারেশন। এক্সেলারেশনের ক্ষেত্রে এক্সহিলারেশন, এক্সহিলারেশন। প্রচুর কমেন্ট করো, একবারই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের পুরো মিডিয়া ইংলিশ পুরোটাই সলভ হয়ে যাবে। এক্সহিলারেশন। ওকে, আমরা স্যাটেলাইট বানানে চলে আসছি। স্যাটেলাইট বানানটা হচ্ছে স্যাটেল লাইট, তার মানে এখানে ডাবল এল, স্যাটেল লাইট, দিস ইজ স্যাটেলাইট। সুপারস্টিশিয়াস বানানটা প্রথমে হচ্ছে সুপার, দেন হচ্ছে সুপারস্টিটিয়াস, এই বানানটাই মেইনলি খেয়াল রাখবো, TTAS। সুপারস্টিশিয়াস বানানো হচ্ছে TT দেন আস। রিকনসিলেশন, রিকনসিলেশন বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবো হচ্ছে রিকনসিলিয়েশন মানে LIA, রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন। ওকে, একবার কমেন্ট করে ফেলো সাথে সাথে। ওকে, প্রত্যেকেই যে কয়টা পারো সুন্দর করে কমেন্ট করে ফেলো, আর আমরা ক্লাসের শেষে হচ্ছে এটা PDF দিয়ে দেওয়া হবে তোমাদের গ্রুপে। রিকনসিলেশন হচ্ছে রিকনসিলিয়েশন। কনস্টেলেশন, কনস্টেলেশনের ক্ষেত্রে যেটা মেইনলি খোলায় কোথায়, খোলায় হচ্ছে এখানে ডাবল এল কিন্তু, হ্যাঁ, কনস্টেলেশন, কনস্টেলেশন। আমরা পরবর্তী কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় আসে, লাস্ট প্রাইমারিতে এসেছিল, কিন্ডার গার্ডেন বলি আমরা, এটা কিন্তু কিন্ডার গার্ডেন না, এটা কিন্ডার গার্টেন, জার্মান শব্দ, কিন্ডার গার্টেন, এখানে কিন্তু শেষে গার্টেন, ইট ইজ নট গার্ডেন। ওকে, সো কিন্ডার গার্টেন, দিস ইজ কিন্ডার গার্ডেন। ওকে, গার্টেন কিন্তু গার্ডেন না। আবার ইনটিউশন, এইখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে টিউশন বানানে TUI, এইটাই আমাদের মাঝে মাঝে খোলায়, টিউশন কিন্তু টিউশন বানানে টিউশন, এই বানানগুলো আমরা আরেকবার রিপিট করবো, নিচে আছে। তো ইনটিউশন বানানোর ক্ষেত্রে ইনটিউশন মানে TUI দেন TION। ওকে, একটু লিখে ফেলো, ইনটিউশন TUI TION। ওকে, সুপারিনটেন্ডেন্ট, সুপারিনটেন্ডেন্ট বানানটা খুবই সহজ, আমাদের সুপার ইনটেন্ডেন্ট, সুপার ইনটেন্ডেন্ট ভেঙে নিলে ক্লিয়ার হয়ে যাবে, সুপার ইনটেন্ডেন্ট। ওকে, সুপার ইনটেন্ডেন্ট। স্পন্টেনিয়াসনেস, স্পন্টেনিয়াসনেস বানানোর ক্ষেত্রে জাস্ট স্পন্টেনিয়াসনেস। ওকে, একটু ভেঙে নিলে ক্লিয়ারলি মনে থাকবে, স্পন্টানিয়াসনেস, 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 ক্লিয়ার। ওকে, পরবর্তী পার্ট হচ্ছে সিসিড। সিসিড বানানোর ক্ষেত্রে SECEDE, SECEDE, ক্লিয়ার, সিসিড। আমাদের পরের ওয়ার্ড হচ্ছে সিমুলটেনাসলি। সিমুলটেনাসলি বানানটা হচ্ছে শিমুলটানিয়াসলি, শিমুলটানিয়াসলি, ক্লিয়ার। সিনটিলেশন, সিনটিলেশন বানানো হচ্ছে জাস্ট আমরা খেয়াল রাখবো SCI বা SC, তারপরে ইন টিল লা শন, SC ইন টিল দেন হচ্ছে লা শন, রাইট। আমরা অনেকেই বলে থাকি প্রোনাউন্সিয়েশন, ইট ইজ নট প্রোনাউন্সিয়েশন, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন নট নাউন, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, প্রোনাউন্সিয়েশন, ইট ইজ নট প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন। ওকে,
আমরা এবার যেটাই আসবো সেটা হচ্ছে সার্ভেলেন্স বানানে। সার্ভেলেন্স বানানো হচ্ছে সার্ভেইলেন্স, সার্ভেইলেন্স, সার্ভেইলেন্স। ওকে, চলে আসো পরেরটাই, কম্প্যাশনেট, কম্প্যাশনেট, জাস্ট একটু ভেঙে নিব, কম্প্যাশনেট শব্দের শেষে এটি থাকলে কিন্তু আমরা পার্সপসে পড়বো কি হয়। ওকে, লাস্টে হচ্ছে বুর্জোয়াজি। এই বানানটায় ইন্টারেস্টিং একটা পার্ট আছে, সেটা হচ্ছে লাস্টে ঐশী লেখা আছে। ওকে, লাস্টে কিন্তু ঐশী, OISIE, তাহলে বুর, তারপরে জি, ঐশী শেষে, জাস্ট ওইটুকু মনে রাখলে হচ্ছে। নেক্সট ওয়ার্ড হচ্ছে নমফেন। নমফেন বানান হচ্ছে কিন্তু PH দিয়ে, হ্যাঁ, নমফেন, কম্বোডিয়ার রাজধানী। দেন পরবর্তী ওয়ার্ডটা আমরা গতদিন জিকে তো করেছিলাম, সেরালিয়ন। সেরালিয়ন বানানোর ক্ষেত্রে সিয়েরা, দেন কিন্তু লিওনি লেখা আছে। ওকে, সিয়েরা, দেন হচ্ছে লিওনি, সেটা কিন্তু LEONE, তার নাম আমরা সবাই জানি। জাস্ট ওকে, জাস্ট মনে রাখবে, একটু ভেঙে মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, আমরা চলে আসবো নেক্সট পার্ট, যে পার্টটায় আমাদের ঝামেলা হয় প্রচুর, সেটা হচ্ছে কিছু কিছু বানান, যে বানানগুলোতে আমাদের প্রথম অ্যালফাবেটটা উচ্চারিত হয় না। যেমন সুনামি বানানে কিন্তু টি সুনামি, সুনামি বানানে টি সুনামি, সুনামি বানানে টি সুনামি। নিউমোনিয়া বানানে কিন্তু পি নিউমোনিয়া, হ্যাঁ, নিউমোনিয়া বানানে কিন্তু পি এক্সট্রা। ওকে, সাইকোলজি বানানটা মনে রাখবে পি সাই চলো যাই, বা পিসি চলো যাই, এখানে কিন্তু পি এক্সট্রা। নিউমোনিক, আমরা আজকে যে প্রসেসে পড়তেছি বানান, এটাকে বলা হয় নিউমোনিক প্রসেস। নিউমোনিক বানানে কিন্তু এম নেমোনিক, প্রথমে কিন্তু এম আছে, এম নেমোনিক। সিউডনিম বানানে কিন্তু পি সিউডনিম। ওকে, তাহলে আমার সাথে একবার রিপিট করে একটু পড়ে ফেলতে হবে। সুনামি, টি সুনামি, নিউমোনিয়া, পি নিউমোনিয়া, সাইকোলজি, পি সাই চলো যাই, দেন নিউমোনিক, এম নিউমোনিক, সিউডনিম, পি সিউডনিম। ওকে, একটু কমেন্ট করে ফেলো প্রত্যেকটাই। ওকে, ভেরি গুড। সো সুনামি, টি সুনামি, নিউমোনিয়া, পি নিউমোনিয়া, সাইকোলজি, পি সাইকোলজি, নিউমোনিক, এম নিউমোনিক এবং সিউডনিমে পি সিউডনিম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নর্মালি টি আর এস থাকলে সেখানে আমাদের টি এর উচ্চারণ হয় না। ওকে, আমাদের পি আর এন থাকলে পি এর উচ্চারণ হয় না। পি আর এস থাকলে এখানে কিন্তু সাইকোলজি বলি আমরা, পি সাইকোলজি কিন্তু বলি না। এম এন থাকলে কিন্তু এম এর উচ্চারণ হয় না, এটা অ্যাকসেন্টের ক্ষেত্রে মেইনলি। দেন হচ্ছে পি আর এস থাকলে কিন্তু পি এর উচ্চারণ হয় না, খেয়াল করছো কিনা। সুনামিতে টি সুনামি, নিউমোনিয়া, পি নিউমোনিয়া, সাইকোলজি, পি সাই চলো যাই বা পিসি চলো যাই, নিউমোনিক, এম নিউমোনিক, সিউডোনিম, পি সিউডোনিম। ওকে, আরেকবার রিপিট, সুনামি, টি সুনামি, নিউমোনিয়া, পি নিউমোনিয়া, সাইকোলজি, পি সাই চলো যাই বা পিসি চলো যাই, নিউমোনিক, এম নিউমোনিক এবং সিউডোনিম বানানে কিন্তু পি সিউডোনিম। ওকে, আশা করি ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার। চলে আসবো আমরা এরপরে, যে কেয়ারফুল একটা সেকশন আছে যেখানে প্রায় উচ্চারণের ক্ষেত্রে আইটা বাদ পড়ে যায়। আমরা যখন লিখি, যেমন দেখো টিউশন বানানটা কিন্তু আমরা TUTION লিখি, সাবধান, টিউশন বানান কিন্তু টুইশন, মানে TUI। ওকে, সো আমাদের TU-র পরে কিন্তু আই আছে। সেলিং বানানে CEI। পার্লামেন্ট কিন্তু পার্লিয়ামেন্ট, এখানে কিন্তু একটা আই আছে। রিসিট বানানে CEI, খেয়াল করছো কিনা। তাহলে এই বানানগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই আইটা মিস যায়। তাহলে টিউশন, টিউশন, সিলিং, CEI, পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট, রিসিট, CEI। ওকে, আরেকবার রিপিট, টিউশন, টিউশন, ওকে, দেন হচ্ছে সিলিং, CEI, পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট, রিসিট, CEI। ক্লিয়ার আশা করি। আমাদের এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কিছু বানানোর ক্ষেত্রে সলিড কিন্তু ই। ওকে, এই বানানগুলোর ক্ষেত্রে সলিড ই, এখানে মাঝখানে কোনো এ নাই, একটা বানান ব্যতিক্রম, সেটা আমরা লাস্টে বলতেছি। কেরোসিন বানানে সবগুলো ই। মেসেঞ্জার বানান, মেসেঞ্জার কিন্তু নট মেসেঞ্জার বানানে কিন্তু সবগুলো ই। জুয়েলারি বানানে কিন্তু সবগুলো ই। পার্সোনেল বানানে সবগুলো ই। সেমিস্টার বানানে সবগুলো ই। ইন্ডিপেন্ডেন্ট বানানে সবগুলো ই। প্রেসিডেন্ট বানানে সবগুলো ই, এটা কিন্তু প্রেসিডেন্ট। সিমেট্রি বানান, আমাদের গত বছর মেডিকেলের কোয়েশ্চেন ছিল সিমেট্রি, তবে এটা ছিল মিস স্পেল হিসেবে আসছিল। ওকে, আগেরটা আসছিল কারেক্ট স্পেল, আর এটা ছিল মিস স্পেল হিসেবে, এবং ওখানে অপশনে এস দেওয়া ছিল। বানানটা কিন্তু সি দিয়ে, একটু খেয়াল রাখতে হবে। সিমেট্রি বানান হচ্ছে সি দিয়ে, সিমেট্রি সি দিয়ে। ওকে, আমাদের যদি বলা হয় যে এরপর হচ্ছে সিমেন্ট বানানে কিন্তু সবগুলো ই। মিসচেলেনিয়াস, এই বানানটা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে মাঝখানে একটা এ আছে, বাট দুই পাশে কিন্তু দুইটা ই। তাহলে মনে রাখতে পারো মিস সেল নি আস, মানে মাঝখানে কিন্তু এল আছে, মানে ELL। এটা মনে রাখলে ক্লিয়ারলি মনে থাকবে। ডিসেন্ট্রি বানানো সবগুলো ই। ওকে, ডিসেন্ট্রি বানানো সবগুলো ই। ওকে, তাহলে আমরা হচ্ছে
নর্মালি হিসাবটা হচ্ছে যে বানানগুলোতে আমাদের ছিল একেবারে সরাসরি সবগুলোতেই, আরেকবার রিপিট করি, কেরোসিন বানানে সবগুলো ই, মেসেঞ্জার বানানে সবগুলো ই, জুয়েলারি বানানে সবগুলো ই, পার্সোনাল বানানে সবগুলো ই, সেমিস্টার বানানে সবগুলো ই, ইন্ডিপেন্ডেন্ট বানানে হচ্ছে সবগুলো কিন্তু ই, প্রেসিডেন্ট বানানে সবগুলো ই, আমাদের সিমেট্রি বানান কিন্তু সি দিয়ে, সবগুলো ই, সিমেন্ট বানানে সবগুলো ই, মিসচেলেনিয়াস এখানে মাঝখানে এল্লা মানে ই ডাবল এল এ আছে, এটা মনে রাখবো। ডিসেন্ট্রি বানানে কিন্তু সবগুলো ই। আশা করি আমাদের ক্লিয়ার। ওকে, আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের নেক্সট পার্ট, যে পার্টে লাস্টে কিন্তু টিআইওএন শন। এই জায়গায় আমাদের অনেক সময় কনফিউশন মনে হতে পারে যে এসআইওএন কিনা। ওকে, জাস্ট খেয়াল করবে অ্যাসিসিনেশন মানে লাস্টে শন, তবে এটা টিআইওএন শন কিন্তু। ওকে, কন্ডোনেশনে টিআইওএন শন, ইন্ডিগনেশনে টিআইওএন শন, হ্যালুসিনেশনে টিআইওএন শন, ফ্যাসিনেশনে টিআইওএন শন, এক্সপ্লেনেশনে টিআইওএন শন। আমাদের কিন্তু এই পার্টটা মেইনলি প্রবলেম হয় যে এখানে এসআইওএন কিনা। জাস্ট ওকে, আরেকবার একটু রিপিট করি, ব্যাপারটা একটু ক্লিয়ারলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে অ্যাসিসিনেশনে শন, কন্ডোনেশনে টিআইওএন শন, ইন্ডিগনেশনে হচ্ছে টিআইওএন শন, হ্যালুসিনেশনে হচ্ছে টিআইওএন শন, ফ্যাসিনেশনে টিআইওএন শন এবং এক্সপ্লেনেশনেও টিআইওএন শন। ওকে, মেবি ক্লিয়ার। আমরা একটু এবার কমেন্ট সেশনে আসি। মেবি তোমরা কমেন্ট করতেছো, অঞ্জনা সরকার, মিলি খাতুন, ওকে কন্ডোনেশন। ওকে, এরপরে হচ্ছে ইয়াসিন ভাইয়া কমেন্ট করতেছো। ওকে, মুবাশিরা ফারিহা কমেন্ট করতেছো। ওকে, হাসানুল্লাহ কমেন্ট করতেছো, রাখি কমেন্ট করতেছো। ওকে, ঠিক আছে। অ্যাসাসিনেশন বলছিলাম, এস এস আই নেশন, গাধা গাধা আমি জাতি বলছিলাম, গাধার উপরে গাধা, তার উপরে আমি, তার উপরে জাতি। ওকে, কমেন্ট করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের কমেন্টের উপরে যা বেশি কমেন্ট জমা হবে তার জন্য পুরস্কার ব্যবস্থা আছে। ওকে, সো তাহলে আমাদের অ্যাসিসিনেশনের লাস্টে কিন্তু শন, কন্ডোনেশনে কিন্তু লাস্টে শন, ইন্ডিগনেশনে কিন্তু লাস্টে শন, হ্যালুসিনেশন বানালে কিন্তু লাস্টে শন। দেন হচ্ছে আমাদের যদি বলা হয়ে থাকে যে ইন্ডিগনেশন, হ্যালুসিনেশন, ফ্যাসিনেশন, এক্সপ্লেনেশন, এগুলো কিন্তু সবগুলোতে লাস্টে শন। আমরা বানানোর ক্ষেত্রে এইবার যে পার্টটাতে আসবো সেটা হচ্ছে রোগের নাম। আমাদের রোগের নামের বানানগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। যেমন কলেরা, একটু আগে পড়ে আসছিলাম, কলেরা কিন্তু চলেরা। ডায়রিয়া, ডায়ের হইয়া। ডায়রিয়া বানানোর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ডায়রিয়া বানানোর অ্যাকসেন্ট হচ্ছে দুইটা। যদি আমেরিকান অ্যাকসেন্ট বলি তাহলে সেখানে যেটা হবে সেটা হচ্ছে এইচ ই এ। ওকে, আর ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু এইচ ও ই এ। তো এই বানানটা আমি এইভাবে মনে রাখি, ডায়ের হইয়া, ডায়ের হইয়া। সবাই একটু কমেন্ট করে ফেলো, ডায়ের হইয়া, DIA ডাবল আর এইচ ও ই এ। অপশনে যদি এইচ ই এ থাকে এটাও কিন্তু কারেক্ট, তবে ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু এইচ ও ই এ। একটা এমসিকিউ আছে বইয়ের ভিতরে যেখানে কিন্তু এই বানানটা এইচ ই এ নেওয়া হয়েছে, এটা তুমি তোমার কোয়েশ্চেনের ভিতরে পাবে। ওকে, জাস্ট শিওরলি। আমরা এবার যেটা আসবো জন্ডিস বানান। জন্ডিস বানানে কিন্তু আমাদের জে দিয়ে বানানটা। ওকে, এক্সিমা বানান, এক্সিমা বানানে কিন্তু মাঝখানে জেড আছে, এক্সিমাতে হচ্ছে মাঝখানে জেড। ডায়াবেটিস বানানে আমরা প্রায় বলে থাকি হচ্ছে ডায়াবেটিক্স, এটা কিন্তু ডায়াবেটিক্স না। ওকে, এটা কিন্তু হচ্ছে ডায়াবেটিস, ইট ইজ নট বেটিক্স। ডায়াবেটিস বানানোর ক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিস। ডিপথেরিয়া, ডিপথেরিয়া বানান রোগের নাম আমরা জানি, এলিফ্যান্টাইসিস এবং রামাটিজম। ওকে, আরেকবার রিপিট করি, কলেরা বানান একটু পড়লাম, চলেরা। আমরা পড়লাম হচ্ছে ডায়রিয়া, ডায়রিয়া বানান হচ্ছে ডায়ের হইয়া অথবা এইচ ই এ হতে পারে। জন্ডিস বানানে কিন্তু জে দিয়ে। ওকে, এক্সিমা বানানে মাঝখানে হচ্ছে জেড আছে। ডায়াবেটিস কিন্তু ডায়াবেটিক্স না, ডায়াবেটিস। ওকে, TES। ডিপথেরিয়া, এলিফ্যান্টাইসিস এবং রামাটিজম। ক্লিয়ার রোগের নাম আমাদের। আমরা এবার যে পার্টে চলে আসবো সেটা হচ্ছে বানানের ক্ষেত্রে একটা ছোট্ট শর্টকাট টেকনিক তুমি ফলো করতে পারো। এই টেকনিকটা তোমাকে এমসিকিউতে 100% মার্কস একবার করাবে শিওর। বানানের ক্ষেত্রে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে কিছু কিছু বানানে আছে দিক্ত আছে, মানে দুইবার আছে। যেমন আমি যেটা মনে রাখি সেটা হচ্ছে অ্যাকোমোডেশন বানানটাই ডাবল সি ডাবল এম। ক্লিয়ার, ডাবল সি ডাবল এম। অ্যাগ্রেশন বানানে ডাবল জি ডাবল এস। অ্যালুমিনিয়াম বানানে ইউ মিনি ইউ, সিরিয়ালটা ইউ মিনি ইউ, দিস ইজ অ্যালুমিনিয়াম। অ্যানিভার্সারি বানানে ডাবল এন এআর ওয়াই, ডাবল এন এআর ওয়াই। অ্যানোনিমাস বানানে জাস্ট মনে রাখবে এনও এমও, সিরিয়ালটা, কারণ ওনারা চেঞ্জ করে দেয় ওই জায়গাটাতে যেখানে আমি আনলাইন করেছি বা যেটাকে আলাদা করা হয়েছে, এই জায়গাটা মেইনলি ঝামেলা হয়। অ্যাসিস্ট্যান্ট বানানে হচ্ছে ডাবল এস ডাবল এস। এন্টারপ্রেনার, এটা ম্যাথ কোশ্চেন কিন্তু,
আমাদের 19 সালে দুইটা বানান আসছিল, এন্টারপ্রেনার অ্যান্ড সভরেনিটি। এন্টারপ্রেনার বানানটা একটু মনে রাখবে এভাবে, সেটা হচ্ছে TREPRENEUR, TREPRENEUR। একবার লিখে ফেলো, TREPRENEUR। ওকে, TREPRENEUR, TREPRENEUR, এন্টারপ্রেনার। গ্রামার বানান, গ্রামার বানানের একটা মেইন ঝামেলাটা হয় যেটা, সেটা হচ্ছে গ্রামার বানানে কিন্তু মাঝখানে আমাদের আম্মা আছে, AMMA। আমরা কিন্তু অনেকেই গ্রামার বানানের লাস্টে ER দিয়ে ফেলি, এটা কিন্তু AR। ক্লিয়ারলি মনে যেন থাকে। গ্রিভেন্স বানানটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, আমরা ওই পাশে পড়েছিলাম গ্রি ইভান সি, মানে IE আছে কিন্তু, গ্রি ইভান সি, গ্রি ইভান সি। গ্যারান্টি বানান কিন্তু আমি অনেকে গ্যারান্টি ব্যাচে ভুল দেখেছি, গ্যারান্টি বানানে কিন্তু গ্যারান্টি মানে GUA আছে কিন্তু, এটা যেন মনে থাকে, GUARANTEE, গ্যারান্টি। গেরিলা বানানটাও তাই, গুরিলা মানে GUERRL, UERRL, UERR এবং LL। ওকে, আমরা একটু এই সাইডে চলে আসবো। মেইনলি আমাদের এই পাশে হচ্ছে বেলুন বানান, বেলুন বানানে যেটা মনে রাখবে LL। ব্রিলিয়ান্ট বানানটা এমনি মনে থাকবে আমাদের। বিউরো বানান একটু আগে পড়েছিলাম, বুরিয়া, বিউরো বানান কিন্তু বুরিয়া, বিউরো বানান কিন্তু বুরিয়া, বিউরো বানান বুরিয়া। ছোট্ট করে লিখে রাখা খাতায়, বিউরো হচ্ছে বুরিয়া, কারণ BUREAU খেয়াল করে দেখছো কিনা, এতে বুরিয়া হয়। কলিগ বানানে LLAGUE, LLAGUE, দিস ইজ কলিগ। কমেন্ট্রি বানানে MMARY। কমিটি বানানো ওই পাশে পড়ে এসেছিলাম, সেটাকে আরেকবার লিখতেছি, MMTTE। কোশ্চেনের বানানটা হচ্ছে কোশ্চেন নাইরে, সোজা হিসাব, কোশ্চেন নাইরে। জুয়েলারি বানানো একটু পড়লাম, 3টা E এবং LL। জুয়েলারি বানানো কিন্তু 3টা E এবং LL। মেসেঞ্জারে আমরা ওই পাশে পড়ে এসেছিলাম, বাট মেসেঞ্জারে কিন্তু 3টা E। মিলেনিয়াম বানানটা হচ্ছে মিললেনিয়াম, তার মানে LL এবং LL। এটা মনে রাখলে তোমার এই বানানটা ঘোলাবে না, শিওর। মিলেনিয়ার বা বিলিয়নিয়ার বানানটা কিন্তু মিলিয়ন আইরে, বিলিয়নিয়ার তাই বিলিয়ন আইরে। ওকে, তাহলে আশা করি মোটামুটি আমাদের বানানের মেজর পার্টটা কমপ্লিট। তোমরা জাস্ট যেটা করবা সেটা হচ্ছে বানানের আমাদের এই সেকশনটাকে একটু কষ্ট করে, মেইনলি হচ্ছে নিমোনিকে পড়লে সবচেয়ে দ্রুত মুখস্থ হবে। আর এটার নোট আমরা হচ্ছে ক্লাসেই তোমাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। মেবি বানান নিয়ে কোনো প্রবলেম হবে না। ম্যাক্সিমাম বানানগুলো যেগুলো যে টেকনিকে মনে রাখতে হবে সেটা ইনশাআল্লাহ আমাদের ম্যাক্সিমামগুলো হয়েছে। মেডি ইংলিশ বইয়ে যে বানানগুলোতে তোমাদের প্রবলেম ফেস হবে সেগুলো সবগুলোই মোটামুটি আল্লাহর রহমতে আমরা একবার পড়ে ফেলেছি। আমরা এইবার যে পার্টটাতে আসবো, যেটা নিয়ে তোমাদের সবচেয়ে কনফিউশন, সেটা হচ্ছে গ্রুপ ভার্বস। এটা নিয়ে তোমরা অনেক বেশি উদ্বিগ্ন ছিলা, এবং এই ব্যাপারটা গ্রুপ ভার্বস ব্যাপারটা এমনই, আসলে ইন্টারমিডিয়েটে প্রিপোজিশন পড়েছি, কিন্তু ইন্টারমিডিয়েটে প্রিপোজিশন যেভাবে ছিল, আমরা তো মেইনলি মডেল কোশ্চেনই করছো তোমরা, ওইখানে অ্যাপ্রোপ্রিয়েট সেকশনটা ওইভাবে আসলে পড়া হয়নি। গ্রুপ ভার্বস বলতে আসলে কি বোঝায়? দেখো, গ্রুপ ভার্বস বিষয়টা হচ্ছে, আমরা নর্মালি ছোট্টবেলা থেকে পড়ে আসছি অ্যাবাইড। এই অ্যাবাইড শব্দটা যদি নর্মালি প্রিপোজিশনের সাথে যুক্ত হয়, তখন অ্যাবাইডের অনেকগুলো মিনিং হয়। যেমন অ্যাবাইড যদি কখনো বাই হয়, তখন মেনে চলা বোঝায়। অ্যাবাইড উইথ যদি বলি, তখন আবার অ্যাবাইডের যে নিজস্ব অর্থ, গ্রুপ ভার্ব মানে কিন্তু সেই ভার্বের অর্থ মাঝে মাঝে চেঞ্জ হয়ে যেতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেকশন যেটা তোমরা পড়েছো, অ্যাবাইড উইথ মানে কিন্তু আবার বাস করা বোঝায়। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, অ্যাবাইড উইথ মানে হচ্ছে সাথে থাকা, আর অ্যাবাইড ইন যদি বলি সেটা হচ্ছে বাস করা বোঝায়। অ্যাবাইডের যে অর্থটা দেখো কোথাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সাধারণত গ্রুপ ভার্ব ব্যাপারটা হচ্ছে, যদি কখনো ভার্বের সাথে কোনো একটা প্রিপোজিশন যোগ হয় এবং এটা যদি একটা ইউনিট হিসেবে কাজ করে বাক্যের, আমি যদি বলি হি অ্যাবাইডস বাই মাই রুলস, তখন কিন্তু নর্মালি অ্যাবাইডস বাইটাই ওখানে ভার্ব ইউনিট হিসেবে কাজ করবে। যদি আমরা এই ক্লাসটা আমি এবং সময় দাদা তোমাদের আলাদা করে ফ্রেজ এন্ড ক্লজ পার্টের উপরে নিব, আলাদা করে আমরা ওই পার্টে আমরা ডেফিনেশনটা কেন হয়, এটা ফ্রেজ এন্ড ক্লজের পার্টের ভিতরে অংশ। আপাতত তুমি অ্যাপ্রোপ্রিয়েট সেকশন যেটা পড়ে আসছিল ওইটার নামই হচ্ছে গ্রুপ ভার্বস। তাহলে অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা। যদি বলা হয় আমি তার কথা মেনে চলি, আই অ্যাবাইড বাই হিজ রুলস। যদি বলা হয় আমি আমার পরিবারের সাথে থাকি, সেটা হচ্ছে অ্যাবাইড উইথ। আর আমি ঢাকায় বসবাস করি, তাহলে বলতে পারি এভাবে, আই অ্যাবাইড ইন ঢাকা। ওকে, তাহলে অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাইড উইথ সাথে থাকা, অ্যাবাইড ইন বসবাস করা। চলে আসো বর্ণ। বর্ণের ক্ষেত্রে 3টা প্রচুর এসছে, তোমাদের বইগুলো অ্যানালাইসিস করে রুলগুলো লেখা। বর্ণের ক্ষেত্রে হতে পারে বর্ণ ইন,
বর্ন ইন হচ্ছে জন্মস্থান অথবা জন্মসাল বোঝাতে পারে এখানে, যে কারোর জন্মসাল বললাম যে সে 1971 সালে জন্ম, সেটা বর্ন ইন অমুক সাল, অথবা বললাম যে সে ঢাকায় জন্মগ্রহণ করছে, তাহলে সেটা হতে পারে বর্ন ইন। ওকে, বর্ন অফ যদি বলি, বর্ন অফ মানে যেটাকে কামস অফ বলে থাকি বা কাম অফ, অর্থাৎ অভিজাত পরিবারে জন্ম, কোন একটা পরিবার থেকে আসা, ফ্যামিলি বোঝালে সেখানে আমরা অফ ইউজ করব। আর বর্ন টু মানে হচ্ছে জন্ম দেওয়া, কারো একটা বেবি হয়েছে, সেটা হচ্ছে বর্ন টু। এটা সাধারণত ইউজ একটু কম করা হয়। তাহলে বর্ন ইন হচ্ছে জন্মস্থান বা জন্মসাল, একবার একটু বলে ফেলো, জন্মস্থান বা জন্মসাল। বর্ন অফ মানে জাত, যেটাকে কাম অফ বলে থাকি। আর বর্ন টু মানে হচ্ছে জন্ম দেওয়া। ওকে, তাহলে বর্ন ইন জন্মস্থান, বর্ন অফ জাত বা অভিজাত পরিবারে জন্ম, আর বর্ন টু মানে হচ্ছে জন্ম দেওয়া। পরেরটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ব্লাইন্ড। ওকে, ব্লাইন্ডের ক্ষেত্রে একটু কেয়ারফুল হবে, সেটা হচ্ছে ব্লাইন্ডের ক্ষেত্রে একটা হচ্ছে ব্লাইন্ড অফ, একটা হচ্ছে ব্লাইন্ড টু। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কয়েকবার রিপিট হয়েছে কোয়েশ্চেনটা, জাস্ট একটু খেয়াল করে মনে রাখবে। এটা মনে রাখার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ব্লাইন্ড অফ হচ্ছে জাস্ট মনে রাখবে কারোর চোখে অন্ধত্ব বোঝায়, যেটাকে ব্লাইন্ডনেস বলে থাকি আমরা। তাহলে ব্লাইন্ড অফ যেটা, ছোট্ট করে খাতা বা নোটপ্যাড যেটা আছে একটু লিখে ফেলো। ব্লাইন্ড অফ হচ্ছে অন্ধত্ব বোঝায়, ব্লাইন্ডনেস। আর ব্লাইন্ড টু বোঝায় হচ্ছে উদাসীন। তাহলে ব্লাইন্ড অফ যেটা, সেখানে একটা চোখ এঁকে ফেলো। আর ব্লাইন্ড টু যেটা, সেখানে জাস্ট একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাকে আঁকতে পারো। জাস্ট এই মনে করো তুমি দেখবে পড়তে পড়তে মাঝে মাঝে তুমি কিন্তু উদাসীন হয়ে যাও, সেটা হচ্ছে ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু মানে উদাসীনতা বোঝায়। কোশ্চেনটা ছিল বাবা তার ছেলের সম্পর্কে উদাসীন, তো সেটা হচ্ছে ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু এর সিমিলার আর কি হতে পারে, আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি ইনডিফারেন্ট টু। ওকে, ইনডিফারেন্ট টুটাও কিন্তু ব্লাইন্ড টু এর সিমিলার, ইনডিফারেন্ট টু অথবা ক্যালাস টু, অথবা ক্যালাস টু, ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, এই দুটাই কিন্তু ব্লাইন্ড টু এর সিমিলার। বা আমরা ওই দুটা কিন্তু পড়ে আসি ইন্টারমিডিয়েটে, কারণ তোমার বোর্ড কোশ্চেনে পড়ছিলাম মনে আছে, ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, ওইটাই হচ্ছে ব্লাইন্ড টু। ওকে, তাহলে মোটামুটি ব্লাইন্ড ক্লিয়ার। আমরা চলে আসবো এবার কিছু কনফিউজিং জায়গা। এটা কিন্তু মেডি ইংলিশের যে পার্টটা তোমাদের ঘোলাবে, সেই পার্টটা নিয়ে মূলত আমি জাস্ট অ্যানালাইসিস বেস ক্লাস, কারণ তোমরা বিভিন্ন কোশ্চেনগুলো গ্রুপে করে থাকো, আমি এগুলো দেখি, ওইটা থেকে যে প্রবলেমগুলো তোমাদের ফেস হয়েছে সেইগুলোই আসলে মার্ক করে ম্যাক্সিমাম পার্টটাই আমরা ক্লিয়ার করতেছি। দেখো, আমাদের মেইন হচ্ছে ব্লো। ব্লোর ক্ষেত্রে 4টা প্রিপোজিশন বেশি খোলায় সবচেয়ে। একটা হচ্ছে ব্লো আউট। ব্লো আউট মানে হচ্ছে নিভানো। যদি বলা হয় লাইটটাকে নিভাও অথবা ল্যাম্পটাকে নিভিয়ে ফেলো, সেটা ব্লো আউট। ব্লো আউট হচ্ছে নেভানো। ওকে, জাস্ট তোমরা একটু কনসেন্ট্রেশন নিয়ে একটু খেয়াল করো, এটার নোটটাই আমরা গ্রুপে দিয়ে দিব। ব্লো আউট হচ্ছে নেভানো। ব্লো অ্যাওয়ে নাকি ব্লো ডাউন, দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে ব্লো অ্যাওয়ে যদি বলা হয়ে থাকে, সেটা হচ্ছে উড়িয়ে নেওয়া বোঝায়। ওকে, যেটা তুমি এমসিকিউ পড়ার সময় মেইনলি প্রবলেম ফেস করছো। ব্লো অ্যাওয়ে নাকি ব্লো ডাউন, ভালো করে শোনো। উড়িয়ে নেওয়া, গাছটাকে উড়িয়ে নেওয়া হয়েছে, সেটা ব্লো অ্যাওয়ে। গাছের পাতা উড়িয়ে নেওয়া হয়েছে, সেটা ব্লো অ্যাওয়ে। এবং ঝড় যদি বলা হয় গাছের পাতাকে উড়িয়ে নিয়েছে, সেটা ব্লো অ্যাওয়ে। আর যদি গাছটাকে মূল ধরে উড়িয়ে নেওয়া হয়, তো সেটা কিন্তু ব্লো ডাউন। ব্যাপারটা যেন ক্লিয়ারলি মনে থাকে, ব্লো ডাউন হচ্ছে উপড়ে ফেলা, আপরুটেড বলি এটাকে আমরা ইংলিশে। ব্লো ডাউন মানে হচ্ছে উপড়িয়ে ফেলা। কোন একটা ঝড় করছে কি, গাছটাকে পুরো উপড়িয়ে ফেলছে, তার মানে সেটা ব্লো ডাউন। আর ব্লো অ্যাওয়ে বলতে উড়িয়ে নেওয়া বোঝায়, যেমন কোশ্চেনটা ছিল বাতাস গাছের পাতাকে উড়িয়ে নিয়েছে, সেটা হচ্ছে ব্লো অ্যাওয়ে। কনফিউজিং কোয়েশ্চেন, এই দুটা পার্টে সবচেয়ে বেশি ঝামেলা হবে, মার্ক করে রাখতে পারো এই দুইটা ছোট্ট করে। সেটা হচ্ছে ব্লো, তাহলে অ্যাওয়ে হচ্ছে উড়িয়ে নেওয়া, আর ব্লো ডাউন হচ্ছে উপড়ে ফেলা, আপরুটেড বলা হয় ইংলিশে এটাকে। আর ব্লো অফ যেটা নির্গত হওয়া, আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, সেটা ব্লো অফ, ও ডবল এফ অফ কিন্তু। ওকে, তাহলে যদি লাইট নিভাই কি বলবো, ব্লো আউট। গাছপালাকে যদি উপড়ে ফেলা হয় মূল ধরে, সেটা ব্লো ডাউন। আর যদি বলা হয় গাছের পাতা উড়ে গেছে, সেটা ব্লো অ্যাওয়ে। মেবি ক্লিয়ার আশা করি। ওকে, তাহলে ব্লো আউট নিভানো, ব্লো অ্যাওয়ে হচ্ছে উড়িয়ে নেওয়া, ব্লো অফ মানে হচ্ছে নির্গত হওয়া, ব্লো ডাউন মানে হচ্ছে উপড়ে ফেলা, আপরুটেড যেটাকে বলি ইংলিশে। ওকে, আমাদের আজকের রুলগুলো মেইনলি হচ্ছে এমসিকিউ বেসড, অর্থাৎ এখানে কিছু গ্রামাটিক্যাল কিছু কন্ট্রাডিকশন আছে, ওইটার ভিতর আমি আজকে যাব না। মেইনলি এটা আমাদের আলাদা করে ক্লাস আছে প্রিপোজিশন পার্টে, ইনশাল্লাহ ওইখানে ক্লিয়ার করা হবে, কারণ প্রতিটা ওয়ার্ডের নিজস্ব একটা মিনিং আছে। ব্লো মানে কিন্তু প্রবাহিত হওয়া, কিন্তু দেখো প্রবাহিত হওয়াটা অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে গ্রুপ ভার্ব। ওকে, আমরা যেটা আসবো সেটা হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন। এটা নিয়ে প্রচুর কনফিউশন তৈরি হয়। একটা হচ্ছে মেড, মেক বা মেড, এই পার্টে সবচেয়ে বেশি প্রবলেম হয় 4টা জায়গায়। একটা হচ্ছে মেড বাই,
মেড বাই হচ্ছে কোম্পানি তৈরি। জাস্ট মনে করো এই পেনটা যে কোম্পানি তৈরি করছে সেটা হচ্ছে মেড বাই অমুক কোম্পানি। যেমন আমরা ছোট্টবেলায় ফোন কেনার সময় দেখতাম যে মেড বাই নোকিয়া, এটা দেখে কিনতাম ফোন, মোবাইল ফোন, বা তুমি যে ব্র্যান্ডটা পছন্দ করো সেটা তুমি দেখার সময় বা কেনার সময় হচ্ছে তুমি দেখেই কিনেছো। মেড ইন হচ্ছে দেশের তৈরি, মেড ইন কিন্তু দেশের তৈরি। তাহলে মেড বাই হচ্ছে কোম্পানির তৈরি, মেড ইন হচ্ছে দেশের তৈরি। যেমন আমরা প্রায় দেখবা যে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো হচ্ছে মেড ইন চায়না, এবং আমরা এভাবেও বলি অনেক সময় যে মেড ইন চায়না বেশি দিন যায় না। আসলেই তো মেড ইন হচ্ছে কোম্পানির তৈরি। এবার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের মেড ফ্রম নাকি মেড অফ। ওকে, এটা একটু উদাহরণ দিয়ে বোঝাই। নর্মাল হিসাবটা এমন, আমরা সবাই জানি যে কাগজ বা পেপার তৈরি করতে আমাদের মূল উপাদান কি লাগে? কাঠ। এবার খেয়াল করে দেখো, কাঠ কিন্তু পেপারে দেখা যায় না, মডিফাইড। আমাদের উপাদানটা যদি অদৃশ্য হয়, অর্থাৎ ইনভিজিবল, উপাদানটা যদি অদৃশ্য হয় তাহলে সেটা হচ্ছে ফ্রম। উপাদান যদি অদৃশ্য হয় তাহলে সেটা ফ্রম। আর যেমন বেঞ্চ, চেয়ার বা টেবিল, এটা বানাইছি আমরা কি দিয়ে? হচ্ছে কাঠ দিয়ে, সেটা কিন্তু দৃশ্যমান। উপাদান যদি দৃশ্যমান হয় তাহলে সেটা মেড অফ। এই দুটা কিন্তু কন্ট্রাডিকশন তৈরি করবে। এটা ঢাকা ভার্সিটির কোশ্চেন, ম্যাথ কোশ্চেন কিন্তু, বিসিএস কোশ্চেন। তাহলে পেপার ইজ মেড ড্যাশ উড, আর যদি বলা হয় চেয়ার বা টেবিল ইজ মেড ড্যাশ উড, তাহলে যদি একটু আগে বললাম কাগজে কিন্তু কাঠ দেখা যায় না, এটা ফ্রম। চেয়ার, টেবিল বা বেঞ্চ, ওইটাতে কাঠ দেখা যায় হুবহু, ওইটা কিন্তু মেড অফ। এবার মেক বা মেডের আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটা হচ্ছে মেকের একটা ফর্ম আছে, সেটা হচ্ছে মেক আউট। তোমরা রিসেন্টলি পড়ছো। মেক আউট মানে কিন্তু বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। মেক আউট মানে বুঝতে পারা। দেখা গেল যে আমার কথা তুমি বুঝতেছো বা কারো কথা বুঝতেছো, সেটা হচ্ছে মেক আউট। ওটা কিন্তু মেডের জাস্ট মেইনলি মেক ফর্ম যেটা, সেখান থেকে। তাহলে এই পাঁচটা কোশ্চেনে মেইনলি প্রবলেম করতে পারে আমাদের এই সেশনে। তাহলে মেড বাই কোম্পানির তৈরি, মেড ইন দেশের তৈরি, মেড ফ্রম উপাদানটা যদি হয় আমাদের অদৃশ্য মডিফাইড তাহলে সেটা মেড ফ্রম, আর মেড অফ হচ্ছে দৃশ্যমান যদি হয় উপাদান তাহলে সেটা মেড অফ। আর মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। ওকে, আমার সাথে একবার বলো। মেড বাই কোম্পানি তৈরি, মেড ইন দেশের তৈরি, মেড ফ্রম অদৃশ্য উপাদানে তৈরি, এবং মেড অফ হচ্ছে দৃশ্যমান উপাদান যেটা ভিজিবল দেখা যায়, আর মেক আউট হচ্ছে বুঝতে পারা। ওকে, মে বি ক্লিয়ার। ওকে, আর এটা তোমরা গ্রুপে নোটস পেয়ে যাবে। লুক, লুকের পরে 8টা প্রিভিশন বেশি ঝামেলা করবে তোমাকে, কারণ 8টার ভিতরে ম্যাথ কোশ্চেনই আছে কয়েকটা। যেমন ফার্স্ট ওয়ান আমরা প্রায় বলে থাকি লুক আপ। লুক আপ হচ্ছে খোঁজা, তবে এটা শব্দ খোঁজা। ডিকশনারিতে শব্দ খুঁজতে সেটা হচ্ছে লুক আপ। এটা কিন্তু আমাদের ম্যাথ কোশ্চেন ছিল, এবং এটা 20 সালের ম্যাথ কোশ্চেন। লুক আপ দ্য ওয়ার্ড, তারপরে ছিল হচ্ছে ইন দ্য ডিকশনারি। লুক অ্যাট মানে হচ্ছে, ওকে তাহলে একটু ভালো করে মনে রাখবে, লুক আপ হচ্ছে খোঁজা, তবে সেটা শব্দ খোঁজা, শুধুমাত্র শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। ডিকশনারিতে শব্দের ক্ষেত্রে হচ্ছে লুক আপ। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, আমরা প্রায় বলে থাকি লুক অ্যাট মি। মি দিয়ে মনে রাখবা লুক অ্যাট মি। লুক ডাউন আপন, তোমরা এটা ইন্টারে পড়ছো অনেকবার, বোর্ড কোশ্চেন। ডাউন আপন মানে অবজ্ঞা করা অথবা অবহেলা করা, কাউকে ছোট করে দেখা, লুক ডাউন আপন। আর ডাউন মানেই ছোট করা। লুক ফর, লুক ফর হচ্ছে আশা করা, এক্সপেক্ট, অথবা খোঁজাও বোঝাতে পারে, আশা করা অথবা খোঁজা। তবে ব্যাপারটা হচ্ছে শব্দ খোঁজা কিন্তু লুক আপ, শব্দ করা কিন্তু লুক আপ, বাকি সব কিছু খোঁজা হচ্ছে লুক ফর। লুক আপটা মানে দেখাশোনা করা, লুক আপ টু মানে সম্মান করা, লুক ইনটু মানে তদন্ত করা, ইনভেস্টিগেশনের সাথে রিলেটেড, আর লুক ওভার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। তবে এখানে একটা প্রবলেম আছে, কোশ্চেন দুটার কিন্তু পার্থক্য বইয়ে ভালো করে লেখা নেই, ভালো করে শোনো। আমরা যদি কখনো সময় বেশি সময় নিয়ে কোনো কিছু ইনভেস্টিগেশন করে থাকি, সেটাকে বলা হয়ে থাকে লুক ইনটু। আর যদি কখনো অল্প সময় নিয়ে আমরা কোনো কিছু করে থাকি, সেটা হচ্ছে আমাদের লুক ওভার। যেমন তুমি প্যারাগ্রাফ লিখছো, একটা লিখে টিচারের কাছে জমা দিয়েছো, তো সেটা হচ্ছে লুক ওভার। টিচার কিন্তু দেখে দ্রুত দিয়ে দিয়েছেন। কিন্তু যদি বলা হয়ে থাকে কোনো একটা কেসের ইনভেস্টিগেশন, এটা কিন্তু দীর্ঘ সময় নিয়ে করা হয়ে থাকে, তো সেটা হচ্ছে ইনটু। ব্যাপারটা ক্লিয়ারলি যেন মনে থাকে। ওকে, তাহলে লুকের পরে 8টা, যদি আরেকটা আছে লুক টু মানে মনোযোগ দেও, সেটা গ্রুপ ভার্ব শেষের দিকে আমরা একবার মেমোরাইজ করব। তবে এই 8টা সেকশন থেকে তোমাদের 8টা এমসিকিউ এসছে। তাহলে লুক আপ খোঁজা, শব্দ খোঁজা, লুক অ্যাট তাকানো, লুক ডাউন আপন অবজ্ঞা করা, ছোট করে দেখা, লুক ওকে আমাদের লুক ফর যদি বলি আশা করা, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, লুক আপ টু মানে হচ্ছে সম্মান করা, লুক ইনটু মানে হচ্ছে আমাদের তদন্ত করা, ইনভেস্টিগেশন, আর লুক ওভার মানে হচ্ছে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা। তবে এখানে পার্থক্যটা হচ্ছে বেশি সময় বা অল্প সময় নিয়ে। ওকে, তাহলে আমাদের জাস্ট 8টা লুক একবার বলে ফেলো। লুক আপ মানে শব্দ খোঁজা, লুক অ্যাট মানে তাকানো, লুক
ডাউন আপন যদি বলি তাহলে সেটা অবজ্ঞা করা, লুক ফর হচ্ছে আশা করা, লুক আফটার দেখাশোনা করা, লুক আপ টু সম্মান করা, বলতে পারি যে আমাদের টিচারদেরকে সম্মান করা উচিত, উই শুড লুক আপ টু আওয়ার টিচার্স। লুক ইনটু তদন্ত, যেটা ইনভেস্টিগেশনের সাথে রিলেটেড, মানে বেশি সময় নিয়ে যেটা করা হয়, আর লুক ওভার হচ্ছে অল্প সময় নিয়ে যেটা করা হয়। ওকে, মেবি ক্লিয়ার? ওকে, জাস্ট আমরা একবার কমেন্টগুলো একবার সুন্দর করে চেক করি। ওকে, ভেরি গুড, তোমরা কমেন্ট করতেছো, ভেরি গুড। প্রত্যেকের পার্টিসিপেশনে আমাদের ক্লাসটা সুন্দর হোক, এটাই আমাদের প্রত্যাশা। ওকে, তাহলে আরেকবার, লুক আপ খোঁজা, শব্দ খোঁজা, ম্যাথ কোশ্চেন কিন্তু এটা। লুক অ্যাট তাকানো, লুক ডাউন আপন অবজ্ঞা করা, ছোট করে দেখা, লুক ফর আশা করা, লুক আফটার দেখাশোনা করা, লুক আপ টু সম্মান করা, লুক ইনটু তদন্ত করা, ইনভেস্টিগেশনের সাথে রিলেটেড বেশি সময় নিয়ে, আর লুক ওভার হচ্ছে কম সময় নিয়ে কোনো কিছু চেক করা। ওকে, আমরা এবার যে পার্টে আসবো সেটা হচ্ছে কল। কল থেকেও ম্যাথ কোশ্চেন আছে, আমাদের ট্রান্সলেশন এসেছিল। কল অন মানে হচ্ছে জাস্ট কারোর সাথে দেখা করা। মনে করো তোমার ইচ্ছা আছে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবা, তাহলে কল অন। ওকে, কল অ্যাট মানে ঘুরতে যাওয়া। ওকে, মনে করো কারোর সাথে ঘুরতে গেছো বা কোথাও কারোর সাথে বেড়াতে গেলা, এটা হচ্ছে কল অ্যাট। উদাহরণটা কি লিখছে এটা আমি বলতেছি না, বুঝে নিও। কল অ্যাট হচ্ছে কি ঘুরতে যাওয়া, কারোর সাথে ঘুরতে গেলে সেটা কল অ্যাট। কল ইন, এটা কিন্তু ম্যাথ কোশ্চেন, 17 সালে আসলো ট্রান্সলেশন। সো কল ইন এ ডক্টর মানে ডাক্তারকে ডেকে, নর্মালি ডেকে পাঠানো বা ডাকা হচ্ছে কল ইন। কল ইন মানে ডাকা। কল আপ মানে স্মরণ করা, মনে করে তোমার মেমোরি স্মরণে আছে, সেটা হচ্ছে কল আপ। বলতে পারি আই ক্যান কল আপ মাই মেমোরি, অথবা তোমার স্মরণে নেই, আই ক্যান নট কল আপ মাই মেমোরিজ বা মেমোরি। কল ও ডাবল এফ আপ মানে হচ্ছে বাতিল, বাতিল করা। মনে করো আজকে স্ট্রাইক ছিল, একটা স্ট্রাইকটা বাতিল হয়ে গেছে, অথবা একটা মিটিং ছিল, মিটিংটা বাতিল হয়ে গেছে, সেটা কল অফ, যেটাকে আমরা পোস্টপোন বলতে পারি। ওকে, আরেকবার রিপিট। কল অন কারোর সাথে দেখা করা, কল অ্যাট ঘুরতে যাওয়া, কার সাথে জাস্ট তুমি লিখে নিও। কল ইন মানে হচ্ছে ডাকা, কোশ্চেনটা ছিল ডক্টরকে ডাকো, কল ইন এ ডক্টর। দেন কল আপ মানে স্মরণ করা, অ্যান্ড কল ও ডাবল এফ আপ মানে হচ্ছে বাতিল করা, যেটাকে পোস্টপোন বলে থাকি আমরা। ওকে, আমরা আসবো এবার নেক্সট সেশন, সেটা হচ্ছে রান। রান নিয়ে কনফিউশন তৈরি হয় প্রচুর। রান আফটার মানে হচ্ছে ধাও করা, কারো পিছিয়ে ছুটতেছো, ডাকাতের পিছনে ছুটছো, সেটা রান আফটার। রান ওভার মানে চাপা পড়া, কেউ একজন গাড়ির নিচে পড়ে গেছে, সেটা রান ওভার। রান অন মানে চলতে থাকা, মনে করো টিভিতে খেলা চলতেছে, সেটা রান অন। ওকে, কন্টিনিউ বলি আমরা এটাকে। রান অ্যাওয়ে মানে হচ্ছে পালানো, মনে করো কেউ কাউকে নিয়ে পালিয়ে গেছে, সেটা হচ্ছে রান অ্যাওয়ে। ওকে, উদাহরণ তোমরা বুঝে নিও। রান অ্যাওয়ে হচ্ছে পালানো, আর রান অ্যাওয়ে উইথ মানে চুরি করে পালানো। ওকে, একটা ইন্টারেস্টিং উদাহরণ লিখছি। আমাদের হাসিনা ম্যাডাম কিন্তু রান অ্যাওয়ে করেছেন, অর্থাৎ তিনি কিন্তু পালিয়েছেন। তাহলে আমরা একবার জাস্ট রিভিউ করে ফেলি। রান আফটার মানে হচ্ছে ধাওয়া করা, রান ওভার মানে হচ্ছে চাপা পড়া, রান অন মানে চলতে থাকা, রান অ্যাওয়ে মানে পালানো, আর রান অ্যাওয়ে উইথ মানে চুরি করে পালানো। ওকে, আরেকবার রিপিট। রান আফটার ধাওয়া করা, রান ওভার চাপা পড়া, রান অন চলতে থাকা, যেটাকে কন্টিনিউ বলো, রান অ্যাওয়ে মানে হচ্ছে পালানো। ওকে, কি লিখছি তুমি বুঝে নিও। রান অ্যাওয়ে উইথ মানে হচ্ছে চুরি করে পালানো। ক্লিয়ার আশা করি রান পার্টটা। আমরা এবার যেটা আসবো কাম। কাম থেকেও ম্যাথ কোশ্চেন আছে 17 সালে। কামের ক্ষেত্রে কাম ও ডাবল এফ, যদি ও এফ বলি তাহলে ও এফ এর ক্ষেত্রে কাম অফ মানে হচ্ছে অরিজিনেশন বা বার্থ, জন্ম বোঝায়। যেমন লোকটা ভালো একটা পরিবার থেকে জন্ম হয়েছে, হি কামস অফ এ গুড ফ্যামিলি, এমনই ছিল মেবি কোশ্চেনটা। কাম ও ডাবল এফ অফ মানে ঘটা, তবে কোন একটা সিরিমনি বা কোন একটা ইভেন্ট ঘটলে সেটা কাম ও ডাবল এফ অফ। খেয়াল করো, ও ডাবল এফ অফ কিন্তু হচ্ছে ঘটা, আর ও এফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, অরিজিনেশন বার্থ। কাম ডাউন, ডাউন মানে একটু আগে বললাম, ডাউন মানে কিন্তু কমে যাওয়া, ডিক্রিজ। কাম বাই মানে হচ্ছে খুঁজে পাওয়া, মোবাইল ফোন হারিয়েছিল, খুঁজে পেয়েছো, কাম বাই। কাম অ্যাক্রস মানে দেখতে পাওয়া, যেমন তুমি হচ্ছে জাস্ট বার্ড বা পাখি দেখতেছো, সেটা হচ্ছে কাম অ্যাক্রস, একটু ইউজ কম হয়। কাম অ্যাবাউট সংঘটিত হওয়া, তোমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, সেটা কাম অ্যাবাউট। কাম রাউন্ড আরোগ্য লাভ করা, তোমার জ্বর হয়েছিল, জ্বর থেকে আরোগ্য লাভ করলা, সেটা কাম রাউন্ড। কাম আউট প্রকাশিত, আগামী কিছুদিন পরে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে, তো সেটা হচ্ছে কাম আউট মানে পাবলিশ। ওকে, তাহলে একবার রিপিট করি, সুন্দর করে কমেন্ট করতে থাকো কন্টিনিউয়াসলি। কাম ও এফ অফ মানে অরিজিনেশন অথবা বার্থ, জন্ম। কাম ও ডাবল এফ অফ মানে হচ্ছে ঘটা। কাম ডাউন মানে হচ্ছে কমে যাওয়া। কাম বাই মানে হচ্ছে খুঁজে পাওয়া। কাম অ্যাক্রস মানে দেখতে পাওয়া। কাম অ্যাবাউট সংগঠিত হওয়া। কাম রাউন্ড আরোগ্য লাভ করা। কাম আউট প্রকাশিত হওয়া। ওকে, উদাহরণগুলো খেয়াল রাখলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আরেকবার। কাম অফ হচ্ছে জন্ম, কাম ও ডাবল এফ হচ্ছে ঘটা,
কাম ডাউন ডিক্রিজ কমে যাওয়া, কাম বাই খুঁজে পাওয়া ফাইন্ড, কাম অ্যাক্রস দেখা, কাম অ্যাবাউট সংগঠিত হওয়া, এটার আরেকটা ইংরেজি হচ্ছে টেক প্লেস, কাম রাউন্ড আরোগ্য লাভ করা যেটাকে বলতে পারি রিকভার, আর কাম আউট হচ্ছে পাবলিশ প্রকাশিত হওয়া, মেবি কাম ক্লিয়ার। ওকে, আমরা আসবো হচ্ছে পরের সেশন। পরেরটা হচ্ছে টেক। টেক নিয়ে অনেকগুলো ঝামেলা তৈরি হয়। টেকের পরে টেক বাই মানে হচ্ছে ধরা, যদি বলা হয় কানে ধরো টেক বাই। টেক ব্যাক ফিরিয়ে নাও, বললাম তোমার কথাটাকে তুমি ফিরিয়ে নাও, টেক ব্যাক ইউর ওয়ার্ডস। টেক ডাউন তুমি যে নোট করতেছো লিখতেছো এটা টেক ডাউন। টেক অফ খুলে ফেলা অথবা উড্ডয়ন, বিমান যে উড্ডয়ন করে সেটা টেক অফ বা খুলে ফেলা, যদি বলা হয় কোটটাকে খুলে ফেলো টেক অফ ইউর কোট, অথবা প্লেন উড়ে যাচ্ছে সেটা টেক অফ। টেক আউট হচ্ছে তুলে ফেলা, মনে করো দাঁতে ব্যথা ছিল সেটা তুমি তুলে ফেলেছো সেটা টেক আউট। টেক থ্রু মানে হচ্ছে শিখতে সাহায্য করা। আর টেক আফটার মানে সাদৃশ্য, আমাদের এইটা কিন্তু ম্যাথ কোশ্চেন, ম্যাথে কিন্তু এসেছিল আমাদের টেক আফটার সাদৃশ্য, সিমিলারিটি বোঝায়, সেম বোঝায়, একই রকমের বোঝায়, যে মেয়েটা তার মায়ের মতো বা ছেলেটা তার বাবার মতো দেখতে, সেটা টেক্স আফটার বা টেক আফটার। আবার টেক বাই মানে হচ্ছে ধরা, টেক ব্যাক ফিরিয়ে নেওয়া, টেক ডাউন লিখিত নেওয়া বা নোট অবস্থায় লিখিত নেওয়াকে টেক ডাউন বলে, টেক অফ খুলে ফেলা অথবা উড্ডয়ন যেটাকে ডিপার্চার বলি আমরা, টেক আউট হচ্ছে তোলা, টেক থ্রু হচ্ছে শিখতে সাহায্য করা, এবং টেক আফটার বা টেক্স আফটার বলতে টেক কিন্তু টেক্স হতে পারে অথবা ভার্বটা কিন্তু চেঞ্জ হতে পারে। ব্যাপারটা হচ্ছে আমরা নর্মালি টেন্সের যে রুলটা আছে টেন্সের রুলে কিন্তু টেক টেক্স হতে পারে, বাট যখনই আফটার তখনই কিন্তু সিমিলারিটি বোঝায়, সিমিলার বোঝায়, সাদৃশ্য বোঝায়, একই রকমের বোঝায়। ওকে, আরেকবার টেক বাই হচ্ছে ধরা, টেক ব্যাক ফিরিয়ে নেওয়া, টেক ডাউন লিখিত নেওয়া, টেক অফ খুলে ফেলা অথবা উড্ডয়ন, টেক আউট তোলা, টেক থ্রু শিখতে সাহায্য করা, টেক আফটার সিমিলার বা একই রকমের হওয়া। আমরা আসবো এবার পুট থেকে। পুট থেকে কয়েকটা কোয়েশ্চেন তোমাদের কনফিউজিং, মেইনলি তোমরা মেডি ইংলিশে পেয়েছো কোশ্চেনগুলো। দেখো পুট, এই কোয়েশ্চেনটা একটু আলাদা করি, আমরা ওটা পরে বলতেছি। পুট অ্যাওয়ে মানে হচ্ছে ছেড়ে দেওয়া, তুমি কোনো একটা জব ছেড়ে দিলা সেটা হচ্ছে পুট অ্যাওয়ে। আর মজার বিষয় পুটের কিন্তু তিনটা ফর্ম সেম, পুট পুট পুট। পুট আপ উইথ মানে সহ্য করা, যেটাকে তোমরা পড়ছিলা টলারেট, পুট আপ উইথ হচ্ছে টলারেট। ওকে, তোমরা মেড ইংলিশ বইয়ে পড়েছো টলারেট, পুট আপ টলারেট। পুট আউট হচ্ছে নিভানো, যদি বলা হয় আগুন নিভিয়ে ফেলে, পুট আউট দ্য ফায়ার। পুট ডাউন দমিয়ে রাখা, যেমন কিছুদিন আগে আমরা দেখছি 24শে বিপ্লবে পাবলিকদেরকে দমিয়ে রাখা হয়েছিল, জনগণকে দমিয়ে রাখা হয়, সেটা হচ্ছে পুট ডাউন। পুট অফ মানে স্থগিত, আজকের মিটিং বাতিল হয়ে গেছে, সেটা পুট অফ। মজার বিষয় পুটের তিনটা ফর্ম সেম, পুট পুট পুট। পুট অন তুমি যে ড্রেসটা পরছো পুট অন। ওকে, আর পুট অ্যাসাইড এটা তোমার পেয়েছো মেড ইংলিশে, পুট অ্যাসাইড হচ্ছে জমানো, সঞ্চয় করা, আলাদা করে রাখা, পুট অ্যাসাইড হচ্ছে জমিয়ে ফেলা। আর আরেকটা কোশ্চেন ছিল পুট আপ, পুট সামওয়ান আপ আশ্রয় দেওয়া, কাউকে ফ্রেন্ডকে আশ্রয় দিলাম রাত্রেবেলা, সেটা পুট সামওয়ান আপ, লিখতে লিখে তারপরে হচ্ছে আপ লিখবো, সেটা হচ্ছে আশ্রয় দেওয়া। ওকে, একবার রিপিট, পুট আপ আশ্রয় দেওয়া বা এমনি তো সহ্য করা বোঝায়, পুট অ্যাওয়ে ছেড়ে দেওয়া, পুট আপ উইথ হচ্ছে সহ্য করা টলারেট, পুট আউট নিভানো, পুট ডাউন, ডাউন মানে কিন্তু আমরা এই যাবৎকালে যতগুলো পেলাম সবগুলো দমিয়ে রাখা বোঝাচ্ছে। পুট ও ডাবল এফ অফ যেটা, সেটা হচ্ছে স্থগিত করা, যেটাকে পোস্টপোন বলে থাকি। পুট অন মানে পরিধান করা, আর পুট অ্যাসাইড কিন্তু আলাদা করে রাখা, সঞ্চয় করে ফেলা। ওকে, যেমন কোশ্চেনটা ছিল বাবা তার সন্তানের জন্য আলাদা করে টাকা আলাদা করে রেখেছেন, সেটা পুট অ্যাসাইড। ওকে, তাহলে পুটের পার্টটা ক্লিয়ার। আমরা চলে আসবো এরপরে হচ্ছে ব্রেক। ব্রেক নিয়ে দুটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা কিন্তু প্রায় রিলেশনশিপে দেখা যায় যে অনেক সময় বলে থাকি যে ব্রেক আপ হয়েছে, কথাটা কিন্তু আংশিক সত্য, মানে কথাটা কিন্তু ভুল আমাদের। আমরা যদি কখনো ব্রেক আপ বলি, খেয়াল রাখবে ব্রেক আপ হচ্ছে স্কুল বা কলেজ বন্ধ হয়ে যাওয়া। আজকে স্কুল ছুটি, ব্রেকআপ, কলেজ ছুটি, ব্রেকআপ, কিন্তু মানুষের সাথে ছুটি সেটা কিন্তু ব্রেক উইথ। রিলেশনের ক্ষেত্রে কিন্তু ব্রেক উইথ বসে, সেটা উদাহরণ কি লিখছি তুমি নিশ্চিতভাবে বুঝছো কি লিখছি। ওকে, তাহলে ব্রেক উইথ হচ্ছে মানুষের সাথে রিলেশন নাই, ওইটা ব্রেক উইথ। আর ব্রেকআপ হচ্ছে স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি বন্ধ, ওইটা কিন্তু ব্রেক আপ। মানুষের সাথে রিলেশন থাকলে না থাকলে কিন্তু সেটা উইথ। ওকে, যাই হোক, ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে ভেঙে বের হয়ে আসা। কেউ একজন জেল ভেঙে বের হয়ে আসে, রিসেন্টলি দেখছো টিভিতে, সেটা হচ্ছে ব্রেক অ্যাওয়ে। ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, কারো স্বাস্থ্য ভেঙে পড়েছে, সেটা ব্রেক ডাউন। ব্রেক ইন বা অন মানে বাধা দেওয়া। ব্রেক ইনটু মানে হচ্ছে ভেঙে প্রবেশ, ঘরের ভিতরে চোর ঢুকে গেছে, সেটা ব্রেক ইনটু। ব্রেক উইথ তো একটু বললাম রিলেশন নাই। ব্রেকআপ হচ্ছে
জাস্ট স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বন্ধ দেওয়া, ব্রেক থ্রু, এটা তোমরা ক্রিকেটে দেখছো, যেমন ক্রিকেট খেলা কিন্তু দেখবা যে হঠাৎ করে বোলার ব্রেক থ্রু নিয়ে আসে, হুট করে একটা উইকেট পেয়ে বসে, সেটাকে বলে ব্রেক থ্রু। ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া, কোনো কিছু ছড়াচ্ছে, যেমন কোশ্চেনটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে, সেটা ব্রেক আউট। অথবা কলেরা ছড়িয়ে পড়েছে, একটু আগে কিন্তু কলেরা বানানটা পড়েছি, কলেরা বানান পড়ছিলাম চলেরা। আর ব্রেক ও ডবল এফ অফ মানে হচ্ছে কথা তুমি থামিয়ে দিলা, হঠাৎ করে থেমেছো, সেটা হচ্ছে ব্রেক ও ডবল এফ অফ। ওকে, তোমাদের প্যারা নেওয়ার দরকার নেই, গ্রুপে তোমরা নোটস পেয়ে যাবা। জাস্ট আপাতত তুমি কনসেন্ট্রেশন সহকারে ওয়ার্ডগুলো মেমোরাইজিং প্রসেস একবার দেখে ফেলো, বাকিটা হচ্ছে আমাদের এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, শিওর। ওকে, তাহলে দাঁড়াচ্ছে ব্রেকের ব্যাপারটা আবার ক্লিয়ার করি, প্যারা নেওয়ার দরকার নেই, স্ক্রিনশট নেওয়া লাগবে না, গ্রুপে তোমরা পেয়ে যাবে। তাহলে ব্রেক অ্যাওয়ে হচ্ছে ভেঙে বের হওয়া, ব্রেক ডাউন ভেঙে পড়া, ব্রেক ইন বা অন বাধা দেওয়া, ব্রেক ইনটু ভেঙে প্রবেশ, ব্রেক উইথ একটু আগে বললাম সম্পর্ক নাই সেটা, ব্রেক আপ হচ্ছে বন্ধ, স্কুল কলেজ বা ইউনিভার্সিটি, ব্রেক থ্রু ক্রিকেটের সাথে রিলেটেড পড়ছি আমরা অনেকবার বা দেখছি আমরা অনেকবার, সেটা হচ্ছে বলপূর্বক প্রবেশ, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, আর ব্রেক ও ডবল এফ অফ মানে হচ্ছে থামা। আমরা আসবো এবার কিপ। কিপ থেকে আমরা জাস্ট সবগুলো লাগবে না, কিপের যেগুলো লাগবে সেটা হচ্ছে কিপ অ্যাট মানে হচ্ছে লেগে থাকা, তুমি তোমার কাজে লেগে আছো, ওই যে বলি না লেগে থাকো সৎভাবে। কিপ অ্যাওয়ে মানে হচ্ছে দূরে থাকা, বাজে মানুষগুলো থেকে দূরে থাকলে সেটা কিপ অ্যাওয়ে। কিপ আপ মানে বজায় রাখা, তুমি তোমার ফেম বা সুনাম বজায় রাখতেছো, সেটা কিপ আপ। কিপ টু মানে হচ্ছে লেগে থাকা, তুমি তোমার প্রমিস এর সাথে লেগে আছো, সেটা কিপ টু। কিপ অন মানে হচ্ছে এটাও কিন্তু লেগে থাকা বোঝায়, তবে কিপ অনটা বেশি ইউজ হয়। কিপ ও ডবল এফ অফ মানে হচ্ছে দূরে থাকা, এটা লাগবে। কিপ ইন উইথ হচ্ছে আমাদের বন্ধুত্ব বোঝায়, আমরা প্রায় বলে থাকি কিপ ইন উইথ ইউ বা উইথ আস। ওকে, তাহলে কিপ অ্যাট হচ্ছে লেগে থাকা, কিপ অ্যাওয়ে ডিটাচ দূরে থাকা, কিপ আপ বজায় রাখা, কিপ অন চালিয়ে যাওয়া, কিপ ও ডবল এফ অফ হচ্ছে দূরে রাখা, কিপ ইন উইথ মানে বন্ধুত্ব, যেটাকে ফ্রেন্ডশিপ বলে থাকে, ওইটা ইনাফ। ওকে, এই কটা মাথায় রাখলে হচ্ছে। আমরা একটু গো থেকে চলে আসবো। গো এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন গো এর ক্ষেত্রে আছে, যেটা হচ্ছে গো আফটার। ছোটা, তুমি তোমার স্বপ্ন নিয়ে সাদা অ্যাপনের স্বপ্ন নিয়ে ছুটতেছো, এত কষ্ট করে আমাদের রাত হয়ে গেছে, তারপর তুমি ক্লাস করতেছো, সেটা হচ্ছে পিছনে ছুটতেছো, তুমি তোমার স্বপ্নের পিছিয়ে ছুটতেছো, সেটা হচ্ছে গো আফটার। গো অ্যাওয়ে মানে প্রস্থান করা, চলে যাওয়া, কোনো এক জায়গা থেকে চলে গেলাম, সেটা গো আফটার। গো অ্যাওয়ে মেইনলি। গো যদি বলা হয়ে থাকে গো উইথ, গো উইথ মানে হচ্ছে আমাদের একমতে চলা, তোমার সাথে আমার মত মিলেছে, সেটা হচ্ছে গো উইথ। গো থ্রু মানে হচ্ছে রিড কেয়ারফুলি, ভালোভাবে পড়া, এটা তোমরা পেয়েছো রিসেন্টলি পড়ার সময়। ওকে, সো গো থ্রু হচ্ছে রিড কেয়ারফুলি। গো অন মানে কন্টিনিউ চালিয়ে যাওয়া। গো বিয়ন্ড মানে অতিক্রম করা, আমরা প্রায় বলে থাকি যে তুমি আমার সহ্যের সীমা অতিক্রম করো না, সেটা হচ্ছে গো বিয়ন্ড। গো এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে যাওয়া, কারোর বিরুদ্ধে চলে গেলা, সেটা হচ্ছে গো এগেইনস্ট। আর এগেইনস্ট মানেই বিরুদ্ধে, যেটা আমরা প্রিপোজিশন পার্টে ক্লিয়ার করে দিব। তাহলে গো আফটার ছোটা, গো অ্যাওয়ে প্রস্থান করা লিভ, গো উইথ একমতে চলা, গো থ্রু রিড কেয়ারফুলি, গো অন কন্টিনিউ চালিয়ে যাওয়া, গো বিয়ন্ড অতিক্রম করা, এবং গো এগেইনস্ট মানে হচ্ছে কারোর বিপক্ষে বা বিরুদ্ধে কথা বলা বা বিপক্ষে থাকা। আমাদের সবচেয়ে কনফিউজিং একটা জায়গা হচ্ছে ডাই। ডাই নিয়ে প্রচুর ঝামেলা হয়, আমাদের কনফিউশন তৈরি হয়। ডায়ের এই পার্টটা আমরা পুরোটা ক্লিয়ার করব একবার ইনশাআল্লাহ। ডায়ের এই পার্টে কিন্তু তোমাদের অনেকগুলো ম্যাথ কোয়েশ্চেন আছে, প্রায় 4 থেকে 5টা ম্যাথ কোয়েশ্চেন কিন্তু এখানেই আছে। ডাই নিয়ে প্রচুর কনফিউশন হয়, এই পার্টটা পারলে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি সময় দিচ্ছি। প্রত্যেকে আমরা ডায়ের এই পার্টটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবো। ইয়েস রাইট, অনেকে লিখতেছে গো আফটার ডিএমসি, ভেরি গুড। ডায়ের এই পার্টটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ ডায়ের এই পার্টটা একটু ঝামেলা আছে, কয়েকটা জায়গায় আমাদের বইয়ের কন্ট্রাডিকশন আছে কিন্তু। ইয়েস, আমরা এই পার্টে যেটা পড়বো ডায়ের সবগুলো একবারে হয়ে যাবে। ডাই থেকে 5টা এসেছিল ম্যাথ কোয়েশ্চেন, দেন আর বাকিগুলো হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন, আমরা একবারে রিপিট করে পড়বো। ডাই অফ বসে হচ্ছে আপাতত কোয়েশ্চেন বেস অ্যানালাইসিস জন্য আমি সংখ্যা লিখতেছি, যদিও গ্রামাটিক্যাল ভাবে এগুলোর আরো ব্যবহার আছে, সেটা আমরা প্রিপোজিশন পার্টে বা গ্রুপ ভার্বস পার্টে তুমি যখন কোয়েশ্চেন আনসার করবে তখন ডাই অফ 3 জায়গায় বসে, জাস্ট 3 জায়গায়। ডায়ের পরে ফর জাস্ট মনে রাখবে একটা জায়গায় বসে, ডায়ের পরে বাই বসে 3 জায়গায়, ডায়ের পরে ইন বসে 4 জায়গায়, একটু নাম্বারিং করে ফেলতে পারো, ছোট্ট করে এই পার্টটা লিখতে পারো, বাকি পার্টের আমরা হচ্ছে অ্যানালাইসিস তোমাদের দিয়ে দেওয়া হবে। ডায়ের পরে ফ্রম বসে হচ্ছে 6টা জায়গায়, ডায়ের পরে অ্যাড বসে হচ্ছে একটা জায়গায়, ডায়ের পরে আউট বসে একটা জায়গায়, ডাই অ্যাওয়ে একটা, ডাই ও ডবল এফ একটা। এখন বলতে পারো এই সংখ্যা কিসের ভিত্তিতে লিখলাম,
এই সংখ্যাটা লিখছি এমসিকিউ কোশ্চেনের ভিত্তিতে। তুমি যে কোশ্চেনগুলো সলভ করছো রিসেন্টলি গ্রুপ ভার্ব পার্টে মেড ইংলিশ বইয়ে, সেই কোশ্চেন বেসিসে মেইনলি এগুলোর গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে, যেটা আমরা প্রিপোজিশন পার্টেই পড়াবো। দেখো, ডাই অফ, খেয়াল রাখবে, যদি কখনো ইলনেসের আগে ব্লাঙ্ক দেওয়া থাকে ডাই অফ, যদি কখনো রোগের নাম উল্লেখ করা থাকে সেটাও ডাই অফ। ক্যান্সার, কোভিড-19 থেকে কিন্তু কোশ্চেন এসছে, ভার্সিটি কোশ্চেন। আর স্টারভেশন আমরা সবাই জানি, না খেয়ে থাকা, উপোস করা, সেখানে কিন্তু হবে ডাই অফ। ওকে, তাহলে কোথায় কোথায় ডাই ক্ষেত্রে অফ হচ্ছে? যদি ইলনেস বোঝায়, যদি বোঝায় হচ্ছে আমাদের রোগের নাম বোঝায়, অথবা আমাদের বোঝালো হচ্ছে স্টারভেশন, না খেয়ে যদি কেউ মারা যায়, সেটা হচ্ছে ডাই অফ। ডাই অফ। ডাই পরে ফর বসে হচ্ছে জাস্ট দেশের জন্য যদি কেউ মারা যায়, স্যাক্রিফাইস করে, সেইখানে হচ্ছে ডাই ফর। যে হি ডাইড ফর হিজ কান্ট্রি, তখন আমরা জাস্ট মনে রাখবো এই লোকটা তার দেশের জন্য মারা গেছে, সেটা ফর। ডাই পরে বাই বসে তিনটা জায়গা আপাতত এমসিকিউর জন্য। একটা হচ্ছে ডাইড, যদি বাই বসাও তাহলে সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে সুইসাইড, হতে পারে পয়জন। তাহলে তিন জায়গায় কি কি? অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন। অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন, এইটা একটু কমেন্ট করে ফেল। অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন, কমা কমা দিয়ে লেখো। অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন। যদি ইন বসে ডাইয়ের ক্ষেত্রে, তাহলে খেয়াল রাখবে পরের বারটা হবে অবশ্যই ওয়ার, অথবা হবে পিস, অথবা হবে পোভার্টি, অথবা হবে স্লিপ। এই চারটা এমসিকিউ থাকলে জাস্ট খেয়াল রাখবো ডাইয়ের ক্ষেত্রে তখন হচ্ছে আমরা ডাইড ইন। ডাই ইন অর ওয়ার, ডাই ইন পিস, ডাইড ইন পোভার্টি এবং ডাইড ইন স্লিপ, চার জায়গায়। তাহলে ওয়ার, পিস, পোভার্টি, স্লিপ। বাই পড়ছিলাম তিন জায়গায়, অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন। অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন। রাইট, আমরা চলে আসবো এবার ডায়ের পরে ফ্রম। ডায়ের পরে ফ্রম বসে ছয় জায়গায়। ডায়ের পরে ফ্রম বসে অতিরঞ্জিত কোনো কারণ বোঝালে সেখানে কিন্তু ডায়ের পরে ফ্রম বসে। অতিরঞ্জন বোঝালে, অতিরিক্ত বোঝালে। এছাড়া তিনটা জায়গা আছে, যেমন একটা হচ্ছে ইনজুরিতে যদি কেউ মারা যায়, ওন যদি হয়, অথবা হাঙ্গার যদি হয়। এগুলো কিন্তু আমি বলে রাখতেছি আগে থেকে, এগুলো এমসিকিউ বেসড অ্যানালাইসিস। মূল গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা আমরা হচ্ছে প্রিপোজিশন ক্লাসে দিব। ডায়ের পরে যদি নর্মালি তুমি পাও ইনজুরি, ডায়ের পরে সেটা ফ্রম, ওন হলে সেটা ফ্রম, হাঙ্গার হলে সেটা ফ্রম। আর তিনটা আছে ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ। ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ, ওইখানেও আমরা নর্মালি দিব হচ্ছে ফ্রম। তাহলে এই ছয়টা এমসিকিউর ক্ষেত্রে নর্মালি ফ্রম বসবে। ডায়ের পরে অ্যাট হচ্ছে যদি বয়স বোঝায়, কেউ একজন মারা গেছে 65 বছর বয়সে, তাহলে হি ডাইড অ্যাট দ্য এজ অফ 65, তখন সেইখানে হচ্ছে আমরা অ্যাট বসাবো। তাহলে ডাই অ্যাট হচ্ছে জাস্ট যদি বয়স বোঝায়, সেখানে ডায়ের পরে অ্যাট বসে। এবারে যেগুলো সেগুলো কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না, বাকিগুলো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, বাট এবারেগুলো একটু অন্য লেভেলে। যেমন কোন একটা ব্যাপার, কোন একটা নৈতিকতার একটা গুণ একটা সময় সমাজে ছিল, এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে, সেটা হচ্ছে ডাই আউট। অদৃশ্য হয়ে যাওয়া, বিলুপ্ত হওয়া, যেটাকে আমাদের নর্মালি বলতে পারি। এই কোশ্চেনটা এইভাবে ছিল যে মোরালিটি ইজ ডাইং ড্যাশ নাওয়েডেজ, ওখানে হচ্ছে ডাই আউট ছিল কোশ্চেনটা। ডাই অ্যাওয়ে হচ্ছে, এটা কিন্তু সাউন্ডের সাথে প্রযোজ্য। শব্দ, কোন একটা সাউন্ড তুমি শুনতেছিলা, এখন মিলিয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, ওটা হচ্ছে ডাই অ্যাওয়ে। ওকে, যেমন কোশ্চেনটা ছিল দ্য সাউন্ড অফ দ্য বাইক ডাইড অ্যাওয়ে, দ্য সাউন্ড অফ দ্য বাইক ডাইড অ্যাওয়ে। আর ডাই ও ডবল এফ হচ্ছে আকস্মিকভাবে মারা যাওয়া, গাদা গাদা মারা যাওয়া, জাস্ট সেখানে। যেমন 1971 সালে সোলজাররা মারা গিয়েছিল অনেক, সেটা ডাই ও ডবল এফ অফ। তবে এই কোশ্চেনের চাইতে আরেকটা কোশ্চেন এসেছিল যে র্যাবিট, খরগোশ, এটাকে এভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে কোনো একটা প্রজাতির যদি আকস্মিক মৃত্যু হয়, তাহলে সেটাও ডাই ও ডবল এফ অফ। ওকে, লাস্টের তিনটা কিন্তু আমাদের বইগুলোতে প্রায় সিমিলার অর্থ লিখছে, কিন্তু ব্যবহার কিন্তু সেম না। আবার একটু বলি, ডাই আউট হচ্ছে কোনো একটা গুণ, কোনো একটা ব্যাপার সমাজে এক সময় ছিল, সেটা এখন বিলুপ্তির পথে, অদৃশ্য হয়ে গেছে, সেইখানে হচ্ছে ডাই আউট। সাধারণত এমসিকিউ বেসড যেটা। ডাই অ্যাওয়ে হচ্ছে মিলিয়ে যাওয়া, তবে এটা ভ্যানিশ হয়ে যাওয়া, সাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য ম্যাক্সিমাম যতগুলো কোয়েশ্চেন এসছে। আর ডাই ও ডবল এফ হচ্ছে আকস্মিকভাবে যদি বলা হয়ে থাকে যে কোনো একটা প্রজাতির মৃত্যু, সেটা হচ্ছে ডাই ও ডবল এফ অফ। আবার আরেকটু রিপিট করবো, ডাই ও এফ তিন জায়গায়, ডায়ের পরে ফর বসে এক জায়গায়, ডায়ের পরে বাই বসে তিন জায়গায়, ডায়ের পরে ইন বসে হচ্ছে চার জায়গায়, ডায়ের পরে ফ্রম বসে হচ্ছে ছয় জায়গায় আপাতত এমসিকিউর জন্য, ডায়ের পরে অ্যাড বসে এক জায়গায় বয়স বোঝালে, আউট হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া বোঝালে, অ্যাওয়ে হচ্ছে মিলিয়ে যাওয়া বোঝালে, ভ্যানিশ হয়ে যাওয়া বোঝালে, এবং ও ডবল এফ হচ্ছে আকস্মিকভাবে যদি মারা যায় কোন একটা প্রজাতি, যেমন ডাইনোসর এখন নাই, সেটা ডাই ও ডবল এফ অফ। ওকে, তাহলে একবার আমার সাথে, ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই ফর দেশের জন্য, ডাইড বাই অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন,
ডাই ইন ওয়ার, পিস, পভার্টি অথবা স্লিপ, ডাই ফ্রম ইনজুরি, ওন্ড, হাঙ্গার, ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ। ডাই অ্যাট হচ্ছে বয়স বোঝালে, ডাইয়ের পরে আউট হচ্ছে যে গুণটা একসময় ছিল এখন নাই, সেটা হচ্ছে ডাই আউট, মোরালিটি ইজ ডাইং আউট নাও ডেজ। ডাই অ্যাওয়ে হচ্ছে দ্য সাউন্ড অফ দ্য বাইক ডাইড অ্যাওয়ে, আর ডাই ও ডাবল এফ অফ ছিল র্যাবিটস আর ডাইং অফ নাও ডেজ। তো কোশ্চেন অ্যানালাইসিস কিন্তু হয়ে গেছে। আগে বলে রাখছি আমাদের আজকের ক্লাসটা কোশ্চেন অ্যানালাইসিস বেস, যে প্রশ্নগুলো পড়তে যে প্রবলেমগুলো ফেস হচ্ছে সেই রিলেটেড কিন্তু ক্লাস। ওকে, তাহলে ডাইয়ের পরে অফ, ডাইয়ের পরে ফর, ডাইয়ের পরে বাই, ডাই ইন, ডাই ফ্রম, ডাই অ্যাট, ডাই আউট, ডাই অ্যাওয়ে এবং ডাই অফ ক্লিয়ার। আমরা এবার কমেন্ট সেকশন একটু আসবো। আমরা কমেন্টগুলো পড়তেছি। মোটামুটি সবাই লিখতেছো ইয়েস রাইট, ডাই অ্যাট হচ্ছে বয়স বোঝালে, রাইট, ভেরি গুড। ডাই ও ডাবল এফ অফ, তো নর্মালি আকস্মিকভাবে বোঝালে, ক্লিয়ার। ওকে, ডাই অ্যাট হচ্ছে এজ বসাতে, ওকে ভেরি গুড, প্রত্যেকে লিখতেছি ক্লিয়ার। কোথাও না বুঝলে কমেন্ট সেকশনে জানাতে পারো, ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা সংখ্যাগুলো একটু মনে হয় বুঝছি। ডায়ের পরে ও এফ কিন্তু তিনটা জায়গায় বসে। ডায়ের পরে ফর হচ্ছে আমাদের যদি স্যাক্রিফাইস বোঝায় সেখানে। ডায়ের পরে বাই হচ্ছে অ্যাক্সিডেন্ট, সুইসাইড, পয়জন। ডায়ের পরে ইন হচ্ছে যুদ্ধ, দারিদ্র বা শান্তি বা স্লিপ বোঝালেও সেখানে। ফ্রম বসে 6টা জায়গায়, ইনজুরি, ওন্ড অথবা আমাদের যদি বলা হয় থেকে হাঙ্গার। ওভার দিয়ে হয় 3টা, হ্যাঁ, ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ। ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ। এবং প্রথমে বলেছিলাম ফ্রম হচ্ছে অতিরঞ্জিত কোনো কারণ বোঝায়, অতিরঞ্জন বোঝায়, অতিরিক্ত বোঝায়, সেটা ফ্রম। অ্যাট বলেছিলাম বয়স বোঝালে। আউট বলেছিলাম অদৃশ্য হয়ে গেলে, অদৃশ্য মানে ব্যাপারটা হচ্ছে কোনো একটা নৈতিকতার গুণ এখন সমাজে বিলীন হয়ে গেছে সেই জায়গাটাতে। অ্যাওয়ে বলেছিলাম হচ্ছে কোনো একটা সাউন্ড মিলিয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে সেইটা। আর ও ডাবল এফ অফ হচ্ছে কোনো একটা প্রজাতির আকস্মিক মৃত্যু। আপাতত এইটুকু মনে রাখলে হচ্ছে। ডাই মে বি ক্লিয়ার। আমরা এবার মেডি ইংলিশ বই সলভ করব। আমরা এক জাতীয় কোশ্চেনগুলো একবার রিপিট করে পড়ে ফেলবো ইনশাল্লাহ। মেবি তোমাদের আজকে গ্রুপ ভার্বের পার্টে মেবি প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আর যেগুলো প্রবলেম থাকবে সেগুলো প্রিপোজিশন ক্লাসে আমরা রিপিট করে, আমাদের অফলাইন ক্লাস ইনশাল্লাহ থাকবে, সেখানে আমরা রিপিট করে পড়িয়ে দিব। খুব বেশি কনফিউজ হওয়া যাবে না। আমাদের কিন্তু একটা ব্যাপার তোমাদের একটু বলে রাখি, আমাদের মেডিকেল অ্যাডমিশনের এই সিকোয়েন্সে তোমাদের আমরাই কিন্তু সবচেয়ে বেশি ক্লাস দিয়েছি, আমাদের অফলাইন এবং অনলাইন মিলে 18টা ক্লাস। এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো প্রতিটা টপিক একেবারে সিম্পলিফাই করে দেওয়ার। ইনশাআল্লাহ মেবি তোমাদের কোনো কমপ্লেইন থাকবে না। এখন অনেকেই পড়ার বোঝার ব্যাপারটা যে কিভাবে পড়তে হবে, এই ব্যাপারটাতে অনেকের প্রবলেম। এইটা আমি একেবারে শেষের দিকে হচ্ছে এই পার্টটা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি যে তোমরা কিভাবে পড়বা খুব দ্রুত, মানে 1-1.5 ঘন্টার ভিতরে তুমি কিভাবে দ্রুত শেষ করে তুমি তোমার যে এমসিকিউগুলো আছে বা যে টপিকটা আছে ইংরেজিতে বিশেষ করে বা সাধারণ জ্ঞানে, এই জায়গাটায় তুমি কিভাবে দ্রুত শেষ করতে পারো তার একটা নিনজা টেকনিক আমাদের একেবারে শেষে বলে যাচ্ছি। দেখো, আমরা নর্মালি হচ্ছে মেডি ইংলিশ বইয়ের ভিতরে যে সেক্টরগুলোতে তোমাদের একই রকমের যে এমসিকিউগুলো আছে সেগুলো একবার একটু রিপিট করে পড়িয়ে দিচ্ছি। আমরা নিশ্চিতভাবে তোমরা এই কোশ্চেনটা পড়ছিলা, হোল্ড ব্যাক। হোল্ড ব্যাক মানে কিন্তু গোপন করা, মানে সিক্রেট। হোল্ড ব্যাক মানে সিক্রেট। দেন পরবর্তী কোশ্চেনটাও তোমরা পেয়েছো, শো কোল্ড শোল্ডার মানে এড়িয়ে যাও, যেটাকে অ্যাভয়েড বলি। শো কোল্ড শোল্ডার, অ্যাভয়েড। শো কোল্ড শোল্ডার, অ্যাভয়েড। লুক টু, একটু আগে আমরা লুকের ক্ষেত্রে 8টা দেখেছিলাম, ওইখানে আমি লুক টুটা লিখি নাই। লুক টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া, যেটাকে পে অ্যাটেনশন বলে থাকি বা পে এনি হিট বলে থাকি ইংলিশে। লুক টু হচ্ছে মনোযোগ দেওয়া, লুক টু হচ্ছে মনোযোগ দেওয়া। এবার আমরা একটু সিমিলারগুলো একবারে পড়ে ফেলবো, যেটা হচ্ছে একই রকমের বোঝায়। আমার সাথে একবার রিপিট করে পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ শিওর তোমাদের এই যে চিল্লাপাল্লা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা প্রায় গ্রুপ ভার্ব নিয়ে চিল্লাচ্ছিলা যে গ্রুপ ভার্ব আমরা বুঝতেছি না বা সমস্যা হচ্ছে। দেখো, জাস্ট আমার সাথে একবার রিপিট, প্রত্যেকে কিন্তু এভরিওয়ান, প্রত্যেকেই খাতা নিয়ে বসো আর পাশাপাশি জাস্ট একবার রিপিট। পুট অফ, কল অফ, ডু অ্যাওয়ে উইথ, হোল্ড ওভার মানে পোস্টপোন। পোস্টপোন মানে মুলতবি করা। কি বলছি? পুট অফ, কল অফ, ডু অ্যাওয়ে উইথ, হোল্ড ওভার। আরেকবার, পুট অফ, কল অফ, ডু অ্যাওয়ে উইথ, হোল্ড ওভার। পোস্টপোন মানে মুলতবি করা। মুলতবি করার ক্ষেত্রে মানে আজকের মনে করো কোনো একটা প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সেটা কল অফ অথবা পুট অফ অথবা হচ্ছে হোল্ড ওভার। আসো, মেক আফটার, রান আফটার মানে ছোটা, যেটা তোমরা ইন্টারে পড়ছো। মেক আফটার, রান আফটার, হ্যাঙ্কার আফটার, এই ধরনের জায়গাগুলোতে ছোটা বোঝায়। পরেরটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, টেক আফটার, লুক অ্যালাইক, সিমিলার। সাদৃশ্য বোঝায়, যেমন মেয়েটা দেখতে তার মায়ের মতো বলছিলাম প্রথম দিকে, ওখানে কিন্তু আমরা নর্মালি টেক্স আফটার লিখে থাকি। তাহলে টেক আফটার বা টেক্স আফটার, লুক অ্যালাইক মানে সিমিলার। টেল আপন, একটাপন। টেল আপন, একটাপন, ক্ষতিকর। টেল আপন,
একটাপন ক্ষতিকর। এবং আমরা সবাই জানি আমাদের যে আপন মানুষগুলো আছে তারাই কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। যারা আমাদের আপন মানুষ তারাই কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। মানে টেলাপন একটাপন ক্ষতিকর, টেলাপন একটাপন ক্ষতিকর। টেক অফ পুট অফ খুলে ফেলা, 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 টেক অফ পুট অফ খুলে ফেলা। আসো পরেরটা, ক্যারি অন, গো অন, কিপ অন, কন্টিনিউ, ক্যারি অন, গো অন, কিপ অন, ক্যান কন্টিনিউ। আসো পরেরটা, মেক ফর, স্টার্ট ফর এবং সেট আউট অথবা সেট অফ। মেক ফর, স্টার্ট ফর, সেট আউট, সেট অফ যাত্রা শুরু করা। মেক ফর, স্টার্ট ফর, সেট আউট, সেট অফ যাত্রা শুরু করা। মেক ফর, স্টার্ট ফর, সেট আউট, সেট অফ যাত্রা শুরু করা। ওকে, আমরা এবার যেটাতে আসবো সেটা হচ্ছে সেট ইন, লগ ইন, সেট ইন, লগ ইন, স্টার্ট। আমরা কিন্তু ফেসবুকে লগ ইন করি। সেট ইন, লগ ইন, স্টার্ট, সেট ইন, লগ ইন, স্টার্ট। পরটা হচ্ছে ব্লো আউট, দেখো আউট আছে, পুট আউট, গো আউট, এক্সটিংগুইশ নেভানো। আমরা প্রথমে পড়ে নিয়েছিলাম ব্লো আউট, পুট আউট, গো আউট, এক্সটিংগুইশ নিভানো, তিনটা কিন্তু নিভানো। ব্লো আউট, পুট আউট, গো আউট, এক্সটিংগুইশ, ব্লো আউট, পুট আউট, গো আউট, এক্সটিংগুইশ। অ্যাক্ট অন, ডিপেন্ড অন, ব্যাংক অন, অ্যাক্ট অন, ডিপেন্ড অন, ব্যাংক অন নির্ভর করা, অ্যাক্ট অন, ডিপেন্ড অন, ব্যাংক অন নির্ভর করা, নির্ভর করা, অ্যাক্ট অন, ডিপেন্ড অন, ব্যাংক অন নির্ভর করা, অ্যাক্ট অন, ডিপেন্ড অন, ব্যাংক অন নির্ভর করা। এছাড়া হতে পারে রিলাই অন মানেও নির্ভর করা, রিলাই অন। ওকে, হতে পারে বেসড অন, ডিপেন্ড অন, জাস্ট একই রকমের। অ্যাক্ট অন, ডিপেন্ড অন, ব্যাংক অন, রিলাই অন নির্ভর করা। ওকে, পরেরটা হচ্ছে বিয়ার উইথ, পুট আপ উইথ, তোমরা রিসেন্টলি পড়ছো রিসেন্টলি, এবং গো থ্রু হচ্ছে টলারেট। ওকে, বিয়ার উইথ, পুট আপ উইথ, গো থ্রু, টলারেট সহ্য করা। বিয়ার উইথ, পুট আপ উইথ, গো থ্রু, টলারেট। তবে গো থ্রু কিন্তু আলাদা একটা অর্থ আছে। গো থ্রু কিন্তু রিড কেয়ারফুলি, তোকে পড়ে আসছিলাম ওই পাশে। রিড হচ্ছে গো থ্রু, তাহলে গো থ্রু হচ্ছে রিড ভালোভাবে পড়া, রিড কেয়ারফুলি। যদিও ওইটা আলাদা দুইটা এমসিকিউর ভিতরে ছিল, বাকি একটা জায়গাতে কিন্তু টলারেট হিসেবে নেওয়া হয়েছে। তাহলে বিয়ার উইথ, পুট আপ উইথ, গো থ্রু, টলারেট। চলে আসো, ব্রিং আউট, কাম আউট, পাবলিশ, ব্রিং আউট, কাম আউট, পাবলিশ মানে প্রকাশিত হওয়া। বিয়ার আউট, স্ট্যান্ড বাই, সাপোর্ট, বিয়ার আউট, স্ট্যান্ড বাই হচ্ছে সাপোর্ট, বিয়ার আউট, স্ট্যান্ড বাই, সাপোর্ট মানে সমর্থন দেওয়া, বিয়ার আউট, স্ট্যান্ড বাই, সাপোর্ট। আসো, bring down, come down, bring down, come down, cut down, fall off, bring down, come down, cut down, fall off, decrease কমানো, bring down, come down, cut down, fall off কমানো, bring down, come down, cut down, fall off, decrease. Give up, put away, cast aside মানে হচ্ছে leave, give up, put away, cast aside হচ্ছে leave। তবে cast aside কিন্তু একটু আগে পড়ে আসছিলাম সঞ্চয় করা বোঝায়। ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার। যে পার্টটা ক্লিয়ার করলাম, মেড ইংলিশ পার্টটা ক্লিয়ার করছি আজকে। ওকে, একটু কেয়ারফুলি পড়তে হবে। একটা কোয়েশ্চেন নিয়ে তোমরা চিল্লাচ্ছিলা প্রচন্ড পরিমাণে, যে কোয়েশ্চেনটা প্রচন্ড পরিমাণে পেইন দিচ্ছিল আমাদের। দুই জায়গাতে দুই রকম অপশন ছিল কোয়েশ্চেনটায়। আমরা এবার একটু কোয়েশ্চেনটা একটু দেখে নিব। এই প্রশ্নটাতে কনফিউজিং একটা কোয়েশ্চেন। যেমন সুইমিং এর ক্ষেত্রে তোমরা তিনটা কোয়েশ্চেন পেয়েছিলা বইয়ের ভিতরে। একটা হচ্ছে টেক আপ নাকি টু হবে, টেক আপ নাকি শুধু আপও ছিল এক জায়গায়, আর ছিল স্টার্ট আপ। ওকে, নর্মালি আমাদের কোশ্চেন তিনটা জায়গায় এসছে। একটা হচ্ছে জাহাঙ্গীরনগর যেটা ছিল, যেখানে কোশ্চেনটা ছিল ইউ শুড টেক আপ সুইমিং। এখানে টেক আপ মানে কিন্তু শেখা, তাহলে তোমাকে সাঁতার শেখা উচিত, ক্লিয়ার, শুধু আছে পিছনে। আর ইউ শুড টেক আপ অথবা টু সুইমিং, এরকম কোশ্চেনটাও কিন্তু চিরময় ছিল, ওখানে ডাবল উত্তর নেওয়া হয়েছিল। এইবার একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যদি আমাদের নর্মালি টেকের পরে টু যোগ হয়, তখন তারপরে যেটা হয় ভার্বের সাথে আইএনজি হয়। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এই কোশ্চেনটাও কারেক্ট, যেটা চিরং ইউনিভার্সিটিতে এসছে। আর জাহাঙ্গীরনগরের টেক আপ, এটা কিন্তু শেখা উচিত, এটাও কিন্তু কারেক্ট। আবার এই সেম কোশ্চেনটা প্রাইমারিতে 15 সালে এসছে, সেখানে কিন্তু স্টার্ট আপ ছিল। আর স্টার্ট আপ হচ্ছে কোনো কিছু শুরু করা বা চালু করা। দেখো কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেছে, টেক নাকি স্টার্ট, দুটাই কিন্তু কারেক্ট একেবারে। ওকে, আর দুইবারের ভার্সিটি কোয়েশ্চেনের সলভ কিন্তু টেক আপ, টেক আপ, আর এটা কিন্তু জবের কোয়েশ্চেন। তাহলে মোটামুটিভাবে এমন যদি হয়ে আসে যে মনে করো দুইটাই থাকে, তখন নর্মালি হচ্ছে টেক আপটা মেবি দাগাতে পারো তুমি। এটার ব্যাখ্যা আমরা প্রিপোজিশন ক্লাসে বলবানি, আসলে মেইনলি অর্থটা কি হয়, ফাংশনাল ইংলিশে কি হয়।
ফাংশনাল ইংলিশে কিন্তু আমাদের টেকের পরে টু হলে ভার্বের সাথে আইএনজি হয়, ওটা ঠিক আছে কারণ সুইমিংই আছে। আর টেকের পর আপ নর্মালি তো আমরা জানি তো ফ্রেজ হিসেবে শেখা উচিত বোঝাচ্ছে। আর কোনো কিছু চালু করা, শুরু করা, সেক্ষেত্রে কিন্তু স্টার্ট আপ হতে পারে। ওকে, তবে অধিক যুক্ত যদি বলি দুইটা কোয়েশ্চেন হিসেবে টেক আপ সুইমিং, দেখো ভার্সিটি কোয়েশ্চেন চিটাগং এবং জাহাঙ্গীরনগর, সাধারণত এটা বেশি কারেক্ট হওয়ার কথা। আর স্টার্ট আপ মেইনলি জবের কোয়েশ্চেন, এইখানে নর্মালি ফ্রেজটাও আলাদা, বাট ফাংশনাল ইংলিশে টেক আপের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ওকে, মেবি এটা গ্রামাটিক্যাল ব্যাখ্যায় আমরা ওই অংশে আরো বিস্তারিত বলবো। আপাতত তোমরা টেক আপ দাগাতে থাকো, বা স্টার্ট আপও এক জায়গায় আছে মেড ইংলিশের ভিতরে। ওকে, আমরা আর্টিকেলস একটু ঝামেলা, আমাদের আজকের ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, আমি এক্সট্রিমলি সরি। তোমরা এটা নিয়েই তোমরা চিল্লাপাল্লা করতেছিলা যে আমাদের কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, সেই জন্য একটু লেন্দি হতে পারে। আমরা আর 10 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো একটু পেশেন্ট নিয়ে বসতে হবে, কারণ আমরা সবাই স্টার্ট আপ চালু করা, ইয়াস, আমরা সবাই মোটামুটি সাদা অ্যাপ্রনের স্বপ্ন দেখছি। আমি তো বলছিলাম তোমাদের গত ক্লাসে, মনে হচ্ছে কিনা, যে সাদা অ্যাপ্রন আসলে প্যাশনেট মানুষগুলোর জন্য, ধৈর্যশীল মানুষগুলোর জন্য। একটু ধৈর্য ধরতে হবে। আর ইংরেজিতে অনেক বেশি প্রবলেম ফেস হচ্ছে অনেকে, যে পারতেছি না। ওকে, আমরা আইকিউ টেস্ট থেকে শুরু করতেছি। হচ্ছে আমাদের আর্টিকেল পার্ট, যেটা আমি কুইজ আকারে রাখছি। এখানে আর্টিকেলস হতে পারে বা হতে না পারে, এই পার্টটা তোমাদের পার্টিসিপেশনে নিব আমি মেইনলি। তোমরা কমেন্ট করবা, এখন আমি কিন্তু স্টুডেন্ট, তুমি কমেন্ট করবে, সেটা কমেন্টের জাস্ট আমরা রিপ্লাইগুলো দিব। আমাদের যদি বলা হয়ে থাকে জাস্ট একটু খেয়াল করে দেখো তো। একটা ব্যাপার একটু বলে নিই, আর্টিকেল আসলে এখানে কিসে কিসে ব্যবহার। আমি কিন্তু আর্টিকেলস লিখছি, এখানে কিন্তু এ অথবা অ্যান অথবা দা অথবা দি অথবা ক্রস, আমাদের এখানে এই 5টা জিনিসের ব্যবহার। আমি বলতে পারো যে ভাইয়া দা দি বললো কেন? ওকে, ভালো করে খেয়াল করে দেখো। যদি এভাবে বলা হয় যে এগ, এইখানে বসলো এটা, আবার বললাম কার, এইখানে বসলো এটা, এই দুটার উচ্চারণ কিন্তু একটু আলাদা। একটা হচ্ছে আমরা যেখানে কার লিখছিলাম সেটাই হবে কিন্তু দা কার, আর যেটা এগ লিখছিল ওটা হবে দি। ওকে, ব্যাপারটা ধরতে পারছো কিনা? ব্যাপারটা আর কিছু না, ভাওয়েল বা কনসোন্যান্ট। কনসোন্যান্ট যদি হয় সেখানে হয় হচ্ছে দা, ভাওয়েল যদি হয় সেখানে হচ্ছে দি হয়। জাস্ট মেবি ক্লিয়ার? তাহলে আমাদের এখানে 5টা জিনিসের ব্যবহার, এ, অ্যান, দা, দি, ক্রস। আমি কিন্তু এই জন্য এই টপিকের নাম কিন্তু লিখছি আর্টিকেল, লিখিনি আমি কিন্তু এখানে আর্টিকেলস লিখছি। খেয়াল করছো কিনা? তো আর্টিকেলস এই পার্টের কুইজগুলো আমরা মেইনলি, তোমরা এই পার্টে পার্টিসিপেশন করবা, আমরা ম্যাক্সিমাম সবাই জানি। ওকে, হ্যাঙ্কারিং আফটার, ভেরি গুড। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এখানে কি কি বসে জাস্ট তোমরা কমেন্ট করে ফেলো। প্রথমটা ছিল মলদ্বীপস। ওকে, জাস্ট প্রত্যেকে কমেন্ট করো, কমেন্ট পড়া হবে এবার, দেখি কার কমেন্ট সবচেয়ে বেশি হয়। মলদ্বীপসের আগে কি বসতে পারে? সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের নেদারল্যান্ডস ছিল, নেদারল্যান্ডসের আগে কি হতে পারে? প্রত্যেকে কমেন্ট করে ফেলো, দেখি কার কমেন্ট কারেক্ট হয়। অনন্য লিখছো দা মলদ্বীপস। ওকে, দা দি দুটাই লিখছো হচ্ছে ইসরাফিল, ভেরি গুড। অহনা লিখছো হচ্ছে দা নেদারল্যান্ডস, ভেরি গুড। ওকে, শাওন লিখছো হচ্ছে দা মলদ্বীপস, ভেরি গুড। ওকে, শান্ত লিখছো হচ্ছে দা মলদ্বীপস, ভেরি গুড। মিলি লিখছো দা মলদ্বীপস, ভেরি গুড। দা লিখতেছি সব। ইয়াসিন লিখছো দা, ভেরি গুড। দা নেদারল্যান্ডস, ওকে, ভেরি গুড। তোমরা কাজ করো, তোমরা হচ্ছে জাস্ট এই পর্যন্ত কমেন্ট করা শুরু করে দাও, কোনটার আগে কি হতে পারে। আমি কিন্তু এখন স্টুডেন্ট, তুমি এখন জাস্ট কমেন্ট করবা। আমি এবার সুন্দর করে এই ব্যাপারগুলো একটু জাস্ট দেখবো যে কার কার কমেন্ট কারেক্ট হয়। ওকে, হ্যাঁ, দা মলদ্বীপ লিখছি। অনেকে অহনা লিখছো, আফরা লিখছো, ভেরি গুড। সুমায়া লিখছো, ওকে। তাসফিয়া লিখছো, মিলি লিখছো দা নেদারল্যান্ডস, ওকে, ভেরি গুড। প্রত্যেকটাই ওদের এখানে যে দেশগুলো আছে টানা কমেন্ট করতে থাকো প্রত্যেকেই। ওকে, আফরা লিখছো দা ফিলিপিন্স, ভেরি গুড। দা হবে, দা ফিলিপিন্স হবে। ওকে, ব্যাখ্যাটা একটু বলি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের যে দেশগুলো একটু দেখবে যে মলদ্বীপস লিখছি, হ্যাঁ, নেদারল্যান্ডস লেখা কিন্তু, ফিলিপিন্স লেখা, এই ধরনের যে দেশগুলো আছে সাধারণত প্রপার নাউনের কিন্তু আর্টিকেল বসে না। তোমাদের জানা আছে কিনা? প্রপার নাউনের কিন্তু আর্টিকেল বসে না। বাট মেইনলি আমাদের এইখানে আসলে মূলত অনেকেই তোমরা কমেন্ট করছো, হয়তো তোমরা বুস্টার বুকে পড়েছো, আমাদের বুস্টার বুকে এই কোশ্চেনগুলো দেয়া আছে, তোমরা ওটা দেখেই কমেন্ট করছো মেবি। বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে আমাদের নর্মালি এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, ব্যাপারটা একটু বলি ব্যাখ্যা আকারে। সেটা হচ্ছে মলদ্বীপস, দেখো এখানে কিন্তু মলদ্বীপস লেখা হয়েছে, এই জন্য এখানে দা বসবে। নেদারল্যান্ডস কিন্তু এখানেও দা, প্লুরাল নামটা। ফিলিপিন্স এখানেও কিন্তু দা হবে। ইউএসএ, ইউকে, ইউএই তিনটা কিন্তু নর্মালি হচ্ছে অ্যাক্রোনিম হিসেবে বসে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড আরব আমিরাত।
এইখানে নর্মালি হচ্ছে আমরা এখানে দা ব্যবহার করে থাকি। ওকে, কারণটা হচ্ছে সংক্ষিপ্ত নাম সেটা, আর আগেটা কিন্তু মলদ্বীপস, নেদারল্যান্ডস, ফিলিপিন্স, মেইনলি হচ্ছে এখানে দেখো প্লুরাল হিসেবেই ছিল মেইনলি, এই জন্য কিন্তু আমরা ইয়েস বুস্টার বুকে, ভেরি গুড, প্রত্যেকেই বুস্টার বুক পড়ছো। ইনশাআল্লাহ আমাদের এবার সফলতার স্বর্ণ শিখরে আমরা পৌঁছে যাব। আর আমাদের বইটা অনেক সুন্দর, তোমরা নিজেরাও দেখছো সবাই। ওকে, এইবার তোমাদের আইকিউ টেস্ট। আমরা এইবার যে সেকশনে আসব, এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সেকশনটা পড়তে যেয়ে আমরা প্রত্যেকেই আর্টিকেলের মেইন বেসিক যে ব্যাপারটা সেইটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আমরা আসতেছি হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা। ওকে, এইটার কমেন্টটা করতে হবে, ইউনিভার্সিটি অফ ঢাকা। এইটার কমেন্ট করবো যে ইউনিভার্সিটি অফ ঢাকা এটার আগে কি বসবে, কলেজ অফ আর্টস এটার আগে কি বসবে, অথবা স্কুল অফ সেন্ট জোসেফ এটার আগে কি বসবে। এটা একটু ক্লিয়ারলি সবাই লেখার ট্রাই করো। ওকে, ইউনিভার্সিটি অফ ডিউ। ওকে, বুস্টার বুক পাই নাই, বুস্টার বুক ইনশাল্লাহ পেয়ে যাবে তোমরা। বুস্টার, এটা হচ্ছে বুস্টার বুক মেইনলি আমরা শেষের দিকে দিব। ওই বইটা আমরা টোটাল ইংরেজি এবং জেনারেল রিভিশন করিয়ে তারপরে দেওয়া হয়ে থাকে। ওকে, হয়তো বা অনেকের কাছে প্রিভিয়াস ভাইবা আপুদেরটা আছে, ওইটার জন্য অনেকে হয়তো বা বলতেছে। আর তোমাদের এই বইটা হচ্ছে আপডেট চলতেছে, আমরা একেবারে আপডেট বইটাই দিব ইনশাল্লাহ শিওর। এবং এই বইতে 100% শিওর আমাদের 25 মার্কের ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই কমন পড়বে, এবং আমরা আশা করতেছি 22, 23 বা 24 মার্কস বা 25 মার্ক ইনশাল্লাহ কমন আসতে পারে এবারে বই থেকে। ওকে, একটা প্রবলেম আমি একটু আগে থেকে বলে রাখি, সেটা হচ্ছে আর্টিকেলের ব্যবহার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মেবি জানি ছোটবেলা থেকে। একটা হচ্ছে এ অথবা অ্যান এর ব্যবহার। ওকে, আমরা ফার্স্টে এ অথবা অ্যান এর ব্যবহারটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, তারপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে এর পরের সেকশনে আমরা আসবো হচ্ছে নেক্সট পার্টে। এ অথবা অ্যান এর ক্ষেত্রে আমরা সবাই জানি ভাওয়েল বা কনসোন্যান্ট, কিন্তু একটা প্রবলেম আছে, একটু পরে বলতেছি। ভাওয়েল বা কনসোন্যান্ট ছাড়াও একটা, যেমন আমাদের যদি বলতাম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বললে কিন্তু সেটা হতো প্রপার নাউন। কিন্তু যদি কখনো ইউনিভার্সিটি, কলেজ অথবা স্কুল এই কথাটা প্রথমে চলে আসে, তখন এখানে একটু খেয়াল রাখবে। এই দেখো, ইউনিভার্সিটি কিন্তু ফার্স্টে, কলেজ কিন্তু আমাদের ফার্স্টে, স্কুল কিন্তু ফার্স্টে, এই জায়গাটায় বসবে হচ্ছে দা বসবে, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য কলেজ অফ আর্টস, অথবা দ্য স্কুল অফ সেন্ট জোসেফ। কিন্তু যদি বলতাম ঢাকা ইউনিভার্সিটি অথবা আর্টস কলেজ বা সেন্ট জোসেফ স্কুল, তাহলে কিন্তু হতো ক্রস। আমাদের জানা আছে কিনা, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। এটা ডিটেলস ক্লাস আমাদের অফলাইনেই হবে ইনশাল্লাহ। তাহলে যদি ইউনিভার্সিটি, কলেজ বা স্কুল এই কথাটা প্রথমে আসে, সেখানে কিন্তু ডেফিনেট আর্টিকেল দা বসবে। ওকে, এবার কমেন্ট করো আটলান্টিক ওশান, আন্দিস, হিমালয়াস এবং গ্রেট লেকস এইখানে কি হতে পারে, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলো। এই পার্টটাতে কি হতে পারে, আমি রুলস একটু পরে আসতেছি, আগে তোমরা ফার্স্টে কমেন্টটা করবা, দেন হচ্ছে আমরা রুলস পার্টটাতে আসতেছি প্রত্যেকেই। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। দা, যদি আমরা নর্মালি আটলান্টিক ওশান লিখে থাকি তখন কি হতে পারে, আন্দিসের ক্ষেত্রে কি হতে পারে, অথবা হিমালয়াসের ক্ষেত্রে কি হতে পারে, অথবা গ্রেট লেকস এইটার ক্ষেত্রে কি হতে পারে, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলো। ইয়েস, সবাই দা লিখতেছি, ম্যাক্সিমাম উত্তরগুলো কারেক্ট। ওকে, আটলান্টিক ওশান, আমি একটু পরে একটা ছন্দ পড়াবো, সেই ছন্দের ভিতরে সবগুলো আছে। তাহলে আটলান্টিক ওশান মহাসাগর, তার মানে হচ্ছে দা। আন্দিস পর্বতমালা, তাই দা। হিমালয়াস পর্বতমালা, তাই দা। গ্রেট লেকস, এখানে প্লুরাল লেক বোঝানো হয়েছে, তাই কিন্তু দা। ওকে, এটার ব্যাখ্যাটা একটু পরে আসতেছি আমরা, ব্যাখ্যা তোমাদের একটা ছন্দের ভিতর লেখা আছে। এবার একটু কষ্ট করে সবাই হচ্ছে আর্থের আগে, মুনের আগে কি হতে পারে, দেন ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ম্যাগনা কার্টা, দেন ইন্ডিয়ান্স। ওকে, এই পার্টটাতে কি হতে পারে, প্রত্যেকটা একটু কমেন্ট আকারে জানাতে হবে আমাদের। তাহলে ফার্স্টে ছিলাম হচ্ছে আর্থ, কি হতে পারে, মুনের আগে কি হতে পারে, ফার্স্ট চ্যাপ্টার আগে কি হতে পারে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে কি হতে পারে, ম্যাগনা কার্টার আগে কি হতে পারে, তো মনে হয় আছে। ওকে, ইন্ডিয়ান আগে কি হতে পারে। ওকে, এই পার্টটা সবাই একটু কমেন্ট করে ফেলো প্রত্যেকেই। ওকে, দ্য আর্থ, রাইট, পিয়াস লিখছো। দ্য মুন, ভেরি গুড। দ্য ফার্স্ট চ্যাপ্টার, ওকে, রবিনা লিখছে, বর্ষা লিখছে হচ্ছে দ্য গ্রেট লেকস, ভেরি গুড। দ্য ইন্ডিয়ান্স, পিয়াস লিখছো, ওকে, ভেরি গুড। সুমাইয়া অহনা লিখছে হচ্ছে দ্য মুন, ভেরি গুড। আফটার লিখছো দ্য ফার্স্ট চ্যাপ্টার, ভেরি গুড। ওকে, দ্য ফার্স্ট চ্যাপ্টার, ভেরি গুড। ইয়াসিন কমেন্ট করছো, পিয়াস কমেন্ট করছো, ভেরি গুড। ওকে, পৃথিবীতে একটা যা আছে তার আগে কিন্তু দা বসে, পৃথিবীতে একটি যা তার আগে দা, আর্থও একটা, মুনও একটা। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাম্বারগুলো এরকম হলে তখন সেখানে হচ্ছে দা বসে। যদি এটা আমরা অ্যাজেক্টিভ পার্টে পড়িয়ে দিব, আমাদের নাম্বারের ক্ষেত্রে কার্ডিনাল নাম্বার হয়ে থাকে, অর্ডিনাল নাম্বার হয়, সেটা আমরা ওই পার্টে পড়বো। ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি শুরুতে হয় তখন সেখানে দা। আর ম্যাগনা কার্টা, এখানে তো দা লেখাই আছে।
এটা কিন্তু হিস্ট্রিক্যাল ডকুমেন্ট, সেজন্য ইন্ডিয়ানস জাতি বোঝালে সেখানে দা। আমাদের এবার একটা আইকিউ টেস্ট, সেটা হচ্ছে ইংলিশ। এই জিনিসটা যদি কোশ্চেন হিসেবে আসে, 3টা কোশ্চেন আসতে পারে, বা বিগত সালে 3টা কোশ্চেন আসছে ইংলিশ থেকে। একটা হচ্ছে ইংলিশ আর ব্রেভ, ড্যাশ ইংলিশ ইজ ভেরি হার্ড, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ কমন। ওকে, এই পার্টটাতে তোমরা একটু কমেন্ট করার চেষ্টা করো, কারণ এই 3টা কোশ্চেন কনফিউজিং। ওকে, ইয়েস, অনেকে লিখতেছে ইংলিশ ইজ হার্ড, ঠিক আছে। তারপরে আসতেছে পুরানোগুলো আসতেছে, দ্য ইংলিশ আর ব্রেভ। ওকে, জাতি বোঝাচ্ছে, ভেরি গুড, দ্য ইংলিশ আর ব্রেভ। একটা হলে দা, সেকেন্ডটা ক্রস। ওকে, দেন দ্য হিমালয়াস, দ্য ইংলিশ আর ব্রেভ। ওকে, মজার একটা ব্যাপার বলি, ভালো করে একটু খেয়াল করবা। সেটা হচ্ছে কি করবা, নর্মালি জাতির আগে হচ্ছে দা বসে। তাহলে দ্য ইংলিশ আর ব্রেভ, দ্য ইংলিশ বললাম, আর বললাম, ব্রেভ বললাম, তার মানে এটা শিওর জাতি বোঝানো হয়েছে, তাহলে এটা দা হবে। এবার ইংলিশ ইজ ভেরি হার্ড, ভাষার নামের আগে কিন্তু আর্টিকেল বসে না, ভাষার নামের আগে আর্টিকেল বসে না, তার মানে এটা ক্রস। কিন্তু নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, এটাতে একটা ট্রিক্স আছে, ট্রিকি কোয়েশ্চেন। এটার ব্যাখ্যা আমরা গ্রামার ক্লাসেই বলবো মেইনলি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ কমন, দেখো ইংলিশের সাথে কিন্তু ল্যাঙ্গুয়েজ কথাটা যোগ করা আছে, ইংলিশের সাথে ল্যাঙ্গুয়েজ কথাটা যোগ আছে। আমরা তো শিখছিলাম ভাষার নামের আগে আর্টিকেল বসে না, কিন্তু কোনো ভাষার সাথে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা যোগ করা থাকলে তখন সেখানে বসে হচ্ছে দা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আলাদা করে লিখে রাখো। নর্মালি যদি হিসাবটা এমন হয় যে ভাষার সাথে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ আছে, ল্যাঙ্গুয়েজটা যেমন এটা হতে পারে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু সেখানে দা বসে। এটার ব্যাখ্যা আমরা গ্রামার ক্লাসে বলবো, দ্য পার্টস অফ স্পিচ ক্লাসের ভিতরে, যে কেন এটা হয়। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে এবার যে পার্টটা তোমরা দ্রুত র্যাপিড ফায়ার একবারে বলে যাব। ও এটা বলার আগে আমি একটা ছোট্ট ট্রিক্স শেখাই দিই, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা ওয়ার্ড পাবো, এই ওয়ার্ডটা পাওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবো ভাওয়েল বা কনসোন্যান্ট, এই কনসেপ্টটা সবার ভিতরে আছে, কিন্তু একটা জিনিস আমাদের জানা আছে কিনা, ইংরেজিতে যদি আমাদের শব্দ যে উচ্চারণ প্রক্রিয়া, ইংরেজিতে যখন শব্দ উচ্চারিত হয় তখন সেই শব্দের উচ্চারণ প্রক্রিয়াটা হয়েছে 2 রকমের। একটা হচ্ছে তোমার সাউন্ড, ইংরেজিতে হচ্ছে 2 রকমের, একটাকে বলে ভাওয়েল সাউন্ড, একটাকে বলে কনসোন্যান্ট সাউন্ড। আমি কিন্তু অ্যালফাবেট বলি না, এই সাউন্ড বলছি, ভাওয়েল সাউন্ড অ্যান্ড কনসোন্যান্ট সাউন্ড। একটু খেয়াল রাখবে, হিসাবটা এমন, ভাওয়েল সাউন্ড হচ্ছে 5টা। যদি কখনো কোনো শব্দের শুরুতে অ অথবা আ অথবা রস্যই অথবা এ অথবা যদি এ উচ্চারিত হয়, তুমি মনে মনে ধরে নেবা এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, ইট ইজ নট ভাওয়েল অ্যালফাবেট, ভাওয়েল সাউন্ড। 5টা কি কি, অ, আ, রস্যই, এ অথবা এ। যদি এই সাউন্ড উচ্চারিত হয় তখন সেখানে বসে হচ্ছে অ্যান। বাকি যতগুলো সাউন্ড সেগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, বাকি যতগুলো সাউন্ড সবগুলো কিন্তু কনসোনেন্ট সাউন্ড। সাউন্ডকে যদি নর্মালি ভাগ করি তাহলে এই 2টা ক্যাটাগরিতে হবে। এবার আমরা যদি বলি আমাদের যে ইউজফুল, ইউজফুল ওয়ার্ডটাকে আমরা কিন্তু প্রথমে নাউনটাকে নিতে হবে, কিন্তু ইউজফুল যদি বলা হয় ইউজফুল বুক। ওকে, এটাই কমেন্ট করো তো, এ হবে না অ্যান হবে, এ হবে নাকি অ্যান হবে? ইউজফুল বলছিলাম, কিন্তু এ হবে না অ্যান হবে? ওকে, একটু কমেন্টে করবো অ, আ, রস্যই, এ অথবা এ। এই 5টা যদি কখনো ব্যবহৃত হয় শব্দের শুরুতে, তবে সেটা শব্দের শুরুর সিলেবেল হতে হবে, প্রথমটা হতে পারে। যেমন ইউজফুল শব্দটা যদি উচ্চারিত হয় ইউ। ওকে, এবার কথা হচ্ছে আমরা একটু মিলাবো, সেটা হচ্ছে ইউ 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 ইউ। একটু চেক করে দেখো, ইউ 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 ইউ, 5 সাউন্ডের ভিতরে কিন্তু ইউ ছিল না, তার মানে ইউ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হলে সেখানে বসে হচ্ছে এ বসে। তাহলে ইউজফুল বুক, এখানে ইউ দেখেই তুমি অ্যান লিখবা, এটা কিন্তু চলবে না। পরেরটা কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, হি ওয়েন্ট টু হসপিটাল। ওকে, একটু কমেন্ট করবো এখানে কি বসতে পারে, হি ওয়েন্ট টু হসপিটাল। ওকে, হি ওয়েন্ট টু হসপিটাল। দেখি কে কে কমেন্ট করছো, হি ওয়েন্ট টু হসপিটাল, হি ওয়েন্ট টু হসপিটাল। ওকে, ইউজফুল বুক, ঠিক আছে, হি ওয়েন্ট টু হসপিটাল। ওকে, দেখি কে কে কমেন্ট করছে, হি ওয়েন্ট টু হসপিটাল। দেখো খেয়াল করো, নর্মাল হিসেবটা এমন,
আমাদের হসপিটাল, বাজার, মোড়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো সাধারণ অর্থে বসলে সেখানে কোনো আর্টিকেল বসে না। কি বলছি? হসপিটাল, মোড়, বাজার, স্কুল, কলেজ। হি গোস টু স্কুল বলে কিন্তু, হি গোস টু কলেজ বলে কিন্তু হসপিটাল, মোড়, বাজার, স্কুল, কলেজ সাধারণ অর্থে বোঝালে তখন সেখানে আর্টিকেল বসে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এরপরে আই হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। ওকে, আমরা কিন্তু বলি আমার একটা, এখানে এ হতে পারে, সমস্যা নাই। একটু আগে শিখছিলাম ফ্রেঞ্চ, ইংলিশ, তাহলে বলতে পারি দ্য ফ্রেঞ্চ, দ্য ইংলিশ। জাতি বোঝালে তো দা বসে। ওকে, তাহলে দ্য ফ্রেঞ্চ অথবা দ্য ইংলিশ। যদি জাতি বোঝাই তাহলে সেখানে আমাদের দা বসতে পারে। দ্য নাইল ইজ লংগেস্ট রিভার, এবং আমরা সবাই জানি হচ্ছে সুপারলেটিভের আগে কিন্তু দা বসে। ওকে, দ্য লংগেস্ট রিভার। ইচ অফ, ওকে, মনে মনে কিন্তু চলে আসে ইচ অফ দা। ইউনিভার্সিটি স্টুডেন্ট, একটু খেয়াল করবো, ইউনিভার্সিটি একটু আগে পড়েছিলাম ইউ। যদি ইউ উচ্চারিত হয়, ইউ কিন্তু কনসোনেন্ট সাউন্ড, তখন সেখানে হবে আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ড্যাশ ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ ইজ এ ডক্টর। মাঝে মাঝে এমন বোঝাতে পারে যে ওই ব্যক্তি, ওই কলম, ওই স্থান অথবা ওই জিনিস, এরকম ওই যদি বলে দেওয়া হয় যে ওইটাই, এটাই ওইটা, তখন সেখানে ডেফিনিট আর্টিকেল দা বসে। এটার ব্যাখ্যা আমরা ক্লিয়ারলি অ্যাডজেক্টিভ পার্টে পড়াবো। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রপার নাউন, এখানে আর্টিকেল বসবে না। সেন্ট জোসেফ বসবে না। ওকে, সেন্ট জোসেফের আগে বসবে না, কারণ এটা প্রপার নাউন। তাই তোমাদের জানা আছে কিনা, 5টা নাউনের আগে আর্টিকেল বসে না। প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, মেটেরিয়াল নাউন এবং হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল নাউন। এই 5টা নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। সেন্ট জোসেফ যখন বলতেছি তখন সেটা ডিরেক্ট প্রপার নাউন হয়ে যাচ্ছে, এই জন্য ক্রস। কিন্তু চলে আসো পরেরটা, 11 এবং 12 নাম্বার। যে যে পারবে 11 এবং 12, এইটা যে যে পারবে আমি তাদের কমেন্টগুলো পড়বো। 11 এবং 12, একটা ছিল হচ্ছে আমাদের HEIR, ওটা ছিল হচ্ছে HERBAL। আমি উচ্চারণ বলতেছি না, প্রত্যেকে একটু কষ্ট করে 11 এবং 12 নাম্বার কমেন্ট করবা। এই কমেন্টটা আমরা একটু পড়বো, 11 এবং 12। ওকে, আমি 5টা নাউন বলছি, আবার রিপিট করতেছি। প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল নাউন। এই 5 নাউনের আগে আর্টিকেল বসে না ইংলিশে। ওকে, আমাদের ছিল কি HEAR, দেন পরেরটা ছিল হচ্ছে HERBAL। ওকে, দেখো ব্যাপারটা একটু ক্লিয়ারলি আমি একটু জাস্ট আজকে আমাদের টপিক 3টার জন্য একটু দ্রুত পড়াচ্ছি মেইনলি। ওকে, আমাদের এগুলো সব অফলাইন ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, এই হেয়ার শব্দটাকে আমরা কিন্তু এটাকে হেয়ার বলি, এটা উচ্চারণ কিন্তু হেয়ার না, এটা হচ্ছে এয়ার। একটু আগে শিখে আসছিলাম অ, আ, রস্বই, এ অথবা এ থাকলে সেটা ভাউল সাউন্ড। ভাউল সাউন্ড যদি উচ্চারিত হয় তাহলে সেখানে কিন্তু হবে হচ্ছে অ্যান। এটা কিন্তু ইট ইজ নট হেয়ার, ইট ইজ কিন্তু এয়ার, এটা উচ্চারণ কিন্তু এয়ার, এই জন্য এ উচ্চারিত হয়েছে এবং এ কিন্তু ভাউল সাউন্ডের ভিতরে ছিল। একটু আগে শিখছি, এটা কিন্তু শর্টকাট একটা ট্রিক্স। পরেরটা হচ্ছে আমরা কিন্তু হার্বাল বলে থাকি, এটা হার্বাল না। যদি ব্রিটিশ অ্যাকসেন্টে বলি, ওরা একটু চেপে উচ্চারণ করে, এটাকে আরবাল উচ্চারণ করে। তাহলে আ কিন্তু হচ্ছে আমাদের ভাউল সাউন্ডের ভিতরে, তাহলে এটাই হবে হচ্ছে অ্যান হবে। অ্যান, যদিও ডিরেক্টলি কিন্তু এখানে আ বলা যাবে না স্পষ্টভাবে, বাট অ্যাকসেন্টের ক্ষেত্রে হালকা একটু উচ্চারিত হয়, এই জন্য এটা আওয়ার। সবাই জানি, একটু আগে পড়ছি, আ থাকলে সেটা অ্যান। অনেস্ট। ওকে, 14 নাম্বারটার জন্য গিফট আছে। 14 নাম্বার কোয়েশ্চেনটা যে পারবা তার জন্য হচ্ছে গিফট আছে। যারা যারা পারবা প্রত্যেকের জন্য গিফট আছে 14 নাম্বারটা। সবাই একটু কষ্ট করে 14 নাম্বারটা কোয়েশ্চেন। ওকে, 14 নাম্বার কোয়েশ্চেনটার জন্য আমাদের গিফট আছে। প্রত্যেকেই একটু 14 নাম্বার কোয়েশ্চেনের কমেন্ট করব, দেখি কে কে পারো। অনেস্ট। ওকে, অনেস্ট, পিয়াস করছে অনেস্ট, আলামিন ভাইয়া করছেন এ অনেস্ট, ইয়াসিন করছে অ্যান অনেস্ট, পিয়াস অ্যান অনেস্ট, নুবাশিরা অ্যান অনেস্ট, সুমাইয়া অ্যান অনেস্ট। ওকে, পিয়াস আবার অ্যান অনেস্ট, আসানুল্লাহ হচ্ছে অ্যান অনেস্ট, ইয়াসিন করছে হচ্ছে অ্যান অনেস্ট। ওকে, মিলি অ্যান অনেস্ট, ইম্পা অ্যান অনেস্ট, আফরা অ্যান অনেস্ট। ওকে, ভালো করে শোনো, নাইমা কমেন্ট করছো কিছু হবে না।
ভালো করে শুনে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম কিনা মনে আছে কিনা, সেটা হচ্ছে আর্টিকেল বসে কিন্তু কোথায় জানো, এ অথবা এন কোথায় বসে, ভালো করে শোনো। এ অথবা এন বসে সিঙ্গুলার, এ অথবা এন বসে হচ্ছে আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোথায় বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। নাউনের আগে বসে ইংলিশে আর্টিকেল, ইংলিশে নাউনের আগে বসে হচ্ছে আর্টিকেল। এবার নর্মালি যদি হিসাবটা বলি, অনেস্ট কি নাউন, অনেস্ট কিন্তু নাউনই না, অনেস্ট হলো অ্যাজেক্টিভ, আর আর্টিকেল নিজেও অ্যাজেক্টিভ, তার মানে অনেস্টের আগে কোনো আর্টিকেল বসবে না। ব্যাপারটা ক্লিয়ার কিনা? ওকে, আমরা কিন্তু অনেকেই কিন্তু ইয়েস আমি বলতেছি আবার কোন কোন নাউনের আগে আর্টিকেল বসে না। আর্টিকেল বসে না হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, আর্টিকেল বসে না হচ্ছে আমাদের প্রপার নাউন, আর্টিকেল বসে না হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর্টিকেল বসে না হচ্ছে প্লুরাল নাউনের আগে, ওকে, এবং ম্যাটেরিয়াল নাউন। এই 5টা নাউনের আগে আর্টিকেল বসে না। ক্লিয়ার? দেখো, অনেস্ট কিন্তু হচ্ছে একটু আগে পড়লাম, অনেস্ট কিন্তু অ্যাজেক্টিভ। আমরা এত সময় পড়লাম আর্টিকেল বসে কোথায়, এ অথবা এন অথবা দা বসে হচ্ছে নাউনের আগে, এবং এ বা এন কোথায় বসে, এ বা এন বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যে নাউন এক বচন, সিঙ্গুলার, গোনা যায়, সেই ধরনের জায়গায় বসে এ অথবা এন। তার মানে অনেস্ট কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ এখানে বসবে না। ওয়ান আইড, একটু আগে বলেছিলাম ওয়ান এর উচ্চারণ কিন্তু ওয়া যোগ ন, এবং আমরা একটু আগে পড়ে আসছি যে অ অথবা আ অথবা রস্যই অথবা এ অথবা এ, এই 5টা সাউন্ড হলে সেখানে আমরা হচ্ছে এন। বাকি সকল সাউন্ড কিন্তু কনসোনেন্ট সাউন্ড, মানে সেখানে হবে এ। তাহলে ওয়ান আইডের ক্ষেত্রে ওয়া, তার মানে ওয়া ওয়া অথবা ওয়া 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 নাই কিন্তু, তার মানে এখানে হবে হচ্ছে এ হবে। ইউলজি, ইউ যদি প্রথম অংশ নেই, ইউ 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 নেই কিন্তু, তার মানে এটা এ। ই দেখে কিন্তু এন দাগানো যাবে না। ইউরোপিয়ান, সেম বলছিলাম প্রথম অংশ নিবা, প্রথম সিলেবাল নিবা। ইউ 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 নাই, তার মানে এটা এ হবে। ইউনিয়ন, সেম, ইউ 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 নাই, তার মানে এটা এ হবে। মাউন্ট এভারেস্ট, আমরা প্রথম দিকে বলছি কি না, যদি নর্মালি হিসাবটা এমন, যদি একটা হয়, তোমরা তো জানো হিমালয় অনেকগুলো পর্বতের সমন্বয়, একটা যদি হয় সেটাই কিন্তু কোনো আর্টিকেল বসে না। আমাদের লেক জেনেভা, লেক জেনেভার ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা যদি লেক হয় তাহলে সেখানে কিন্তু কোনো আর্টিকেল বসে না। প্লুরাল লেকস যদি হয় সেখানে বসে আর্টিকেল দা বসে। চেক ড্যাশ বিস্ট ইন ইউ, ওকে, নর্মালি দ্য বিস্ট ইন ইউ, দ্য বিস্ট হচ্ছে এখানে পশুত্ব বোঝাচ্ছে। এবং ছোট্টবেলা একটা ট্যাগ কোশ্চেন করছিল, দ্য মাদার রোজ ইন হার, দ্য ব্রাদার রোজ ইন হিম। দ্য মাদার মানে ওখানে মাতৃত্ব ছিল, দ্য বিস্ট মানে এখানে পশুত্ব। ওকে, তাহলে এটাই দা। আর এই পার্টটা আমরা ক্লিয়ার করবো পার্টস অফ স্পিচে। ইউনিক, একটু পড়ছি ইউ, ইউ কিন্তু 5 সাউন্ডের ভিতরে নেই, তাহলে এটা এ হবে। অনেস্ট ম্যান, একটু আগে অনেস্ট কিন্তু আর্টিকেল বসেনি, অনেস্ট ম্যান এটা কিন্তু নাউন আছে। অ্যাডজেক্টিভ প্লাস নাউনকে ইংলিশে নাউন ফ্রেজ বলে, ওটা নাউনের মতো কাজ করে ইংলিশে। অ্যাডজেক্টিভ প্লাস নাউনকে নাউন ফ্রেজ বলে, তার মানে এই ওয়ার্ডটা হয়ে গেছে কি, ওয়ার্ডটা হয়ে গেছে নাউন। তার মানে অনেস্ট। এবার অনেস্টে কিন্তু অ উচ্চারিত হয়, এবং অ এর ক্ষেত্রে একটু আগে পড়ছি অ্যান। ইংরেজিতে কিছু শর্টকাট ব্যাপার আছে, যেমন এম এ, এমপি, এফআরসিএস, এফসিপিএস, এসওএস, এনবি, ঠিক আছে, এফআরসিএস, এই ধরনের জায়গাগুলোতে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে খেয়াল রাখবে এই অ্যালফাবেটটা কি দিয়ে, মানে এই যে অ্যাক্রোনিম বলা হয়, অ্যাক্রোনিমটা কি দিয়ে শুরু হয়েছে, এম। এম উচ্চারণ করার ক্ষেত্রে সবসময় মনে রাখবে আগে এ উচ্চারিত হয়, তার মানে এখানে হবে হচ্ছে অ্যান। এফ, এখানে এ উচ্চারিত হয়, তার মানে এখানেও হবে হচ্ছে অ্যান। সস, এস, আগে এ, তাই এখানেও কিন্তু অ্যান হবে। ক্লিয়ার কিনা? যেগুলো সংক্ষিপ্ত নাম, অ্যাক্রোনিম অথবা এব্রিভিয়েশন, সেখানে একটু খেয়াল রাখবে প্রথম অ্যালফাবেটটা কি, সেটার উচ্চারণ কি, সেটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। আমরা কিন্তু 5টা সাউন্ড শিখছিলাম আজকে, কিন্তু কোনো অ্যালফাবেট দিয়ে পড়াই নাই, সাউন্ডগুলো দিয়ে পড়ছি আমরা। ওকে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, ওকে, নিউজিল্যান্ড, ফ্রিডম, হ্যাপিনেস, লাভ, অথবা ভেনাস, মার্চ, ওহিও। ওকে, একটু বলে যাই দ্রুত। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান যদি হতো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ওখানে হতো আর্টিকেল দা। 1 2 3 4 5 6 থাকলে সেখানে হচ্ছে আর্টিকেল বসবে না। এটা কারণ ব্যাখ্যা বলবো গ্রামার ক্লাসে। নিউজিল্যান্ড প্রপার নাউন,
আর্টিকেল বসবে না। 5 নাউন বলেছিলাম, আবার লিখে দিই 5টা নাউন কি কি বলছিলাম। 5টা নাউন বলছিলাম প্রপার নাউন বলছিলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলছিলাম মেটেরিয়াল নাউন বলছিলাম আনকাউন্টেবল নাউন এবং বলছিলাম প্লুরাল নাউন। এই 5টা নাউনের আগে ইংলিশে আর্টিকেল বসে না। তাহলে ফ্রিডম কিন্তু ডম আছে, ডম থাকলে সেটা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, বসবে না। হ্যাপিনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, বসবে না। অনেস্টি টিওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট হয়, বসবে না। ভেনাস কিসের নাম? গ্রহের নাম। ওকে, নর্মালি এখানেও ক্রস। মার্স বসবে না, প্রপার নাউন হিসেবে ধরা হচ্ছে। আমি এটার ব্যাখ্যা গ্রামার ক্লাসে বলবো আরো বিস্তারিত, আমাদের পার্শ্ববর্তী ক্লাস আলাদা করে ওই পার্টে আমরা সুন্দর করে বলবো যে কেন এটা কি নাউন, সেই পার্টটা আপাতত মনে রাখো প্রপার নাউন, কোনো কিছুর নাম হলে প্রপার নাউন। ওহিও এটা একটা অঙ্গরাজ্য, প্রপার নাউন, বসবে না। ইউরোপ বসবে না। এইডস রোগের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, বসবে না। শেক্সপিয়ার যদি বলা হয়ে থাকে, শেক্সপিয়ার কিন্তু নর্মালি প্রপার হিসেবে ধরলাম এখানে। রিড শেক্সপিয়ারকে মানে শেক্সপিয়ারের সাহিত্যকর্ম প্লুরাল হিসেবে ধরতে পারি, সেখানে এই জন্য বসছে না। লেট আস প্লে চেস খেলার নামের আগে বসে না আর্টিকেল। যদি খাবারের 3 বেলা হয়, যেমন সকালবেলার খাবার ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার, এখানে কিন্তু আর্টিকেল বসে না। ক্লিয়ারলি ক্রস। কিন্তু সমস্যা একটা আছে, সেটা হচ্ছে উইলিয়াম সমারসেট মম, একজন বিখ্যাত কিন্তু শর্ট স্টোরি রাইটার, যার একটা বিখ্যাত হচ্ছে শর্ট স্টোরি ছিল দ্য লাঞ্চন। তোমাদের আগে সিলেবাসে ছিল, আগের বইটাতে ওই লাঞ্চন ছিল হচ্ছে উইলিয়াম সমারসেট মমর একটা বিখ্যাত একটা গ্রন্থ মেইনলি হচ্ছে একটা সংকলন ছিল গ্রন্থের, ভিতরে একটা গল্প ছিল। দ্য লাঞ্চন বলতে এখানে তিনি মধ্যাহ্ন ভোজ বুঝিয়েছেন, এই জন্য এখানে দা বসছে, এটা উনি মূলত দিয়েছিলেন সেই জন্য। ওকে, আর্টিকেল বসে না আমরা মোটামুটি ক্লিয়ার করে গেছি। আর্টিকেল বসে না কোথায় কোথায়? বসে না আনকাউন্টেবল নাউনের আগে, ওকে ক্লিয়ারলি বসে না। প্রপার নাউনের আগে বসে না। মেটেরিয়াল নাউনের আগে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে না। আর প্লুরাল নাউন এই 5টা নাউনের আগে আর্টিকেল বসে না। এছাড়া বসে না কোথায়? উদ্যান, ভবন, সড়ক, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বাজার, কলেজ, হসপিটাল, সাধারণ অর্থে এগুলো বোঝালে আর্টিকেল বসে না। ওকে, আমরা চলে আসবো এরপরে খাবারের নাম। একটু আগে বললাম খাবারের 3 বেলা, এর আগে আর্টিকেল বসে না। মানব জাতি বোঝালে সেখানে আর্টিকেল বসবে না, যেমন ম্যান ইজ মর্টাল বলে থাকি আমরা। ওকে, ভাষার নামের আগে কিন্তু আর্টিকেল বসে না। ওকে, দিন বা মাসের আগে নর্মাল হিসাবে কিন্তু বসে না, স্পেসিফিক হলে সেখানে। উৎসবের নামের আগে আর্টিকেল বসে না। ইডিয়ম বা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর আগে বসে না। তোমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম পড়তেছো, অনেকে কনফিউশন তৈরি হচ্ছে কোত্থেকে পড়বো। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আপাতত এমসিকিউ গুলো পড়ো, ক্লাসেই আবার সুন্দর করে পড়িয়ে রেডি করে দিব এটা ইনশাআল্লাহ। আর একটু আগে যেটা আমরা পড়েছিলাম, এই যে অনেস্টের আগে কিন্তু আর্টিকেল বসবে না, কারণ এটা কিন্তু অ্যাডজেক্টিভ, সেই জন্য বসে না। ওকে, আমরা ক্লিয়ারলি চলে আসবো এবার শেষ পার্টে। আমরা প্রায় ক্লাসের শেষ পার্টে চলে আসছি। আমরা আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল দা যেটা আছে সেটা মনে রাখার ছোট্ট একটা ছন্দ আছে। ওকে, এই ছন্দটা পড়লেই ইনশাআল্লাহ শিওর আমাদের তোমার ডেফিনেট আর্টিকেল দা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ এই ছন্দটা একবার উচ্চারণ করে প্রত্যেকে পড়ে ফেলবো, কারণ আমাদের মেইনলি হচ্ছে ইয়েস ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল বসে না। ভেরি গুড, প্রত্যেকেই কমেন্ট করতেছো। ওকে রাইট, ভেরি গুড। চলে আসো, আমরা এবার একটু এইটা ছোট্ট ছোট্ট করে কমেন্ট করবো, তিনটা করে। বাংলা তোমাদের যে ফন্টটা আছে বা জাস্ট ওটা একটু ওপেন করে রাখো, জাস্ট এভাবে আমরা বলবো। ডেফিনেট আর্টিকেল দা যেটা আছে একবারেই আমাদের হয়ে যাবে নদী সাগর দ্বীপপুঞ্জ। আমার সাথে একবার বলো, নদী সাগর দ্বীপপুঞ্জ। নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট, সিনেট মানে পার্লামেন্ট, সিনেট মানে পার্লামেন্ট, সিনেট মানে পার্লামেন্ট, মাননে পড়ছিলাম পার্লিয়ামেন্ট। কোর্ট সিনেট সংবাদপত্র, তারিখ পর্ব ও দিকের নাম, আরো যত খ্যাত ধাম, ধাম মানে স্থান, ওই যে একটু আগে বললাম ইউএসএ, ইউকে অথবা ইউএই। ওকে, আরো যত খ্যাত ধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরো যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি, নেই ভিন্ন মতো। আমার সাথে আরেকবার, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, তারিখ পর্ব ও দিকের নাম, আরো যত খ্যাত ধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরো যত বিশ্বধারা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি, নেই ভিন্ন মতো। ওকে, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতেছি। আরেকবার, নদী সাগর দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট সংবাদপত্র, তারিখ পর্ব দিকের নাম, আরো যত খ্যাতধাম, চন্দ্র সূর্য গ্রহ তারা, আরো যত
বিশ্বধারা পৃথিবীতে একটি আছে যত তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মত। আমাদের 2-3 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকবার, নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজ দ্বীপ গিরিপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র তারিখ পর্ব দিকের নাম আরো যত খ্যাতধাম চন্দ্র সূর্য গ্রহতারা আরো যত বিশ্বধারা পৃথিবীতে একটি আছে যত তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মতো। ক্লিয়ার? এ বা এন ক্লিয়ার করে গেছি। সিঙ্গুলার কাউন্টেবল নাউন হলে এ বা এন, ডেফিনেট আর্টিকেল দা বসবে হচ্ছে এই জায়গাগুলোতে, নদীর নামের আগে দা বসবে। এইখানে কিন্তু দা ফিক্সড। ওকে, আরেকবার, নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র তারিখ পর্ব দিকের নাম আরো যত খ্যাতধাম চন্দ্র সূর্য গ্রহতারা আরো যত বিশ্বধারা পৃথিবীতে একটি আছে। ও ধাম মানে স্থান, ধাম মানে হচ্ছে স্থান, ফেমাস স্থানগুলো হচ্ছে ধাম, বিখ্যাত জায়গা। ওই যে বললাম ইউকে ইউএই ওইগুলো। ধাম মানে স্থান, আর সিনেট মানে পার্লামেন্ট সংসদ। সিনেট মানে হচ্ছে সংসদ, সিনেট মানে সংসদ, পার্লামেন্ট একটু আগে বলে গেছিলাম পার্লিয়ামেন্ট। ওকে, নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরিপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র তারিখ পর্ব দিকের নাম আরো যত খ্যাতধাম চন্দ্র সূর্য গ্রহতারা আরো যত বিশ্বধারা পৃথিবীতে একটি আছে যত তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মতো। ওকে, ইনশাআল্লাহ তুমি দেখলে বুঝবা। শিওর, ভেরি গুড, ক্লিয়ার, মেবি। ওকে, আরেকবার বলতে সমস্যা নাই, অনেকে মুখস্থ হয়নি, আমার সাথে আরেকবার বলো। নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজ গিরিপুঞ্জ। নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজ গিরিপুঞ্জ, 2 লাইন করে। জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র তারিখ পর্ব দিকের নাম আরো যত খ্যাতধাম, ধাম মানে স্থান, বিখ্যাত স্থান, চন্দ্র সূর্য গ্রহতারা আরো যত বিশ্বধারা পৃথিবীতে একটি আছে যত তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মতো। আরেকবার, নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজ গিরিপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট, প্রথম লাইন মুখস্থ হচ্ছে না। ওকে, ভেরি গুড, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। তুমি স্ক্রিনশট নিয়ে 2-3 বার লিখে ফেললেই হয়ে যাবে। দেখো, আমি কিন্তু মুখস্থ বলতেছি। নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজ গিরিপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ কোর্ট সিনেট সংবাদপত্র তারিখ পর্ব দিকের নাম আরো যত খ্যাতধাম চন্দ্র সূর্য গ্রহতারা আরো যত বিশ্বধারা পৃথিবীতে একটি আছে যত তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মতো। হেডফোন দিয়ে 2-3 বার শুনলে পরে আবার রিভিউ করে শুনলে ইনশাআল্লাহ শিওর হয়ে যাবে। ওকে, ভেরি গুড। আমরা মোটামুটি একটু দ্রুত আগালাম এই কারণে, সেটা হচ্ছে যে তোমাদের কনফিউশন কাজ করতেছে ইংলিশ নিয়ে মেইনলি, এটার জন্য এটাই নিউমোনিক্স ওইটারই ভেঙে দেওয়া আছে যে নদীর আগে কি হবে, জাহাজের আগে কি হবে, সবকিছু দেওয়া আছে। ওকে, রিকোয়েস্ট থাকবে একটাই, সেটা হচ্ছে প্রত্যেকের কাছে অনেস্টলি রিকোয়েস্ট থাকবে একটাই। আমি একটা জিনিস বিশ্বাস করি, দেখো একটা লাইন লেখা আছে যে এ প্ল্যান ইজ এ হাফ ডান, অর্থাৎ তুমি যদি পরিকল্পনা করতে পারো সেই কাজে সাফল্য আসবেই শিওর। প্রত্যেকেই সাদা অ্যাপ্রনের স্বপ্ন নিয়ে এসছি আমাদের এই ক্যাম্পাসে। শিওরলি আশা করি ইনশাআল্লাহ তোমার সাদা অ্যাপ্রনের সারথি আমরা হতে পারবো। আর আমাদের তো বেস্ট মোটিভেটর, যিনি মোটিভেশন বা আমাদের যিনি বস শ্যাম ভাইয়া তো অল টাইম তোমাদেরকে মোটিভেশন দিয়ে থাকেন। আল্লাহর রহমতে আমাদের বেস্ট টিচার প্যানেল আছে এবং ভাইয়ারা প্রত্যেকেই বেস্ট, প্রত্যেকেই অতুলনীয়। এবং যদি বলা হয়ে থাকে ক্লাসের ক্ষেত্রে, ভাইয়ারা কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমাদের হচ্ছে ছোট ভাই বা বোনের মতো ট্রিট দিয়ে থাকেন এবং যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, এই বিষয়গুলো কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে সলভ করে থাকি। তো আমাদের মেইনলি রিকোয়েস্ট থাকবে প্রত্যেকের কাছে যে ভাইয়া বা তুমি, ভাইয়া বা আপু যারাই আছো, প্রত্যেকে কিন্তু সাদা অ্যাপ্রনের স্বপ্ন দেখছিলাম। আমি গতকালকে ক্লাসে বলছিলাম যে সাদা অ্যাপ্রন হচ্ছে ধৈর্যশীল মেধাবীদের। তুমি মেধাবী, এটাই কাজ হবে হয়তো 1%, তুমি পরিশ্রমী, তুমি হচ্ছে ধৈর্যশীল, এটাতে কাজ হবে 99%। এই পরিশ্রমটা তোমাকে নিবে হচ্ছে তোমার ক্যাম্পাস। আমি বলছিলাম কালকে, মনে আছে কিনা, সাদা অ্যাপ্রন ছুঁয়ে দেখতে হবেই কিন্তু। এবং তোমাদের কালকেই পড়ছিলাম মনে হয়, ঢাকা মেডিকেলে কিন্তু প্রথম শহীদ মিনার, এবং বর্তমান শহীদ মিনারটা কিন্তু ঢাকা মেডিকেলে অবস্থিত। এবং তুমি তোমার দেখা যাবে কি একটা ইতিহাসের সাক্ষী হতে পারবে তুমি ঢাকা মেডিকেলে বা মেডিকেলে চান্স পেলে ইনশাআল্লাহ। আর সাদা অ্যাপ্রন তো অবশ্যই ছুঁয়ে দেখতে হবে। প্রত্যেকের প্রতি আমাদের সমান পরিমাণ দোয়া থাকবে, তোমরা ভালো করো আর খুব বেশি টেন্সড হবে না। ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপাতত যেটা করবে সেটা হচ্ছে
এমসিকিউ গুলো হচ্ছে তোমরা আস্তে আস্তে সলভ করতে থাকবা। এমসিকিউ নিচে মেড ইংলিশে ব্যাখ্যা দেওয়া থাকে যে ব্লো আউট নিভানো, ব্লো অ্যাওয়ে উপরে ফেলা। জাস্ট আপাতত কোশ্চেনগুলো দাগ দিয়ে ফেলে একবারে সলভ করে ফেলো। জেনারেল নলেজের ক্ষেত্রেও সেম ব্যাপারটা, আপাতত এমসিকিউ গুলো সলভ করো, এরপরে আমরা মাস্টার বুকটা পড়াবো ইনশাআল্লাহ। আমাদের জেনারেল নলেজের আমাদের বুস্টার বুকটায় ইংরেজি এবং জেনারেল নলেজ পার্টের প্রচণ্ড পরিমাণে সুন্দর করে রুলসগুলো এক জায়গায় করা আছে। আমাদের বুস্টার বুকের ভিতরটা তোমরা পড়ে ফেলবা। আপাতত তুমি কোশ্চেনগুলো একবার শেপে নিয়ে আসো। যারা একেবারে পিছিয়ে আছে তারা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রশ্ন পড়ার সময় তোমরা একটু ভাগ করে নিতে পারো। ফার্স্টে হচ্ছে মেডিকেলের কোশ্চেনগুলো তোমরা একটু পড়ে নিবা, এরপরে হচ্ছে ডেন্টালের কোশ্চেনটা একটু ভালো করে একবার দেখবা, এরপরে তুমি চলে যাবা বিসিএস এর কোশ্চেন। এখন তুমি বলতে পারো আমি তো বিসিএস এর এক্সাম দিব না, আমি বিসিএস কোশ্চেন কেন করব? বিসিএস থেকে আমাদের 2 থেকে 3টা কোয়েশ্চেন রুলস রিলেটেড অথবা ওই রকম হুবহু কমন আসে। তাহলে বিসিএস পার্টটাকে একটু বেশি গুরুত্ব দিলে তোমার কোয়েশ্চেন শেপে চলে আসবে। এরপরে জায়গায় তুমি ঢাকা ভার্সিটি কোয়েশ্চেনগুলো পাশাপাশি পড়ে ফেললে এটাতে দেখবে 1 থেকে 150 এমসিকিউ হবে কোনো টপিকে। ইনাফ, এটা ফার্স্ট স্টেজে। এরপরে যে হচ্ছে বাকি যে ভার্সিটিগুলো আছে সেই বাকি ভার্সিটির কোয়েশ্চেনগুলো একটু জাস্ট সুন্দর করে একবার তুমি দেখে আসলা। আপাতত ফার্স্ট স্টেজ কমপ্লিট। আর প্রতিটা যে কোশ্চেনগুলো তোমাদের সামনে আসবে বড় বড় টপিক, সেগুলোর আমাদের ক্লাস থাকবে ইনশাল্লাহ। আমাদের 18টা ক্লাস, অফলাইন এবং অনলাইন মিলে হচ্ছে আমাদের 18টা ক্লাস। সর্বোচ্চ ক্লাসের এনশিওর আমরা করতেছি আমাদের প্ল্যাটফর্ম থেকে। ইনশাল্লাহ সেরা প্ল্যাটফর্মের সাথে তুমি আছো এবং এই ব্যাপারটা তোমাকে আশা করি মেবি হচ্ছে সাদা অ্যাপ্রনের সারথি হিসেবে আমাদেরকে সাক্ষী করবে। এবং আমি তো অল টাইম বলি যে তুমি যেখানে দাঁড়াবে সফলতার সিঁড়ি হবে সেইটাই, অর্থাৎ তুমি যেখানে দাঁড়াচ্ছ সেখান থেকে সফলতা কাউন্ট করা শুরু হবে। ওকে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর ক্লাসটাকে তুমি আরেকবার রিপিট করে দেখে ফেলো। আমি একটু দুঃখিত, একটু দ্রুত পড়ানো লাগছে আজকে ক্লাসে, কারণ আমাদের 3টা টপিক ছিল। একটা টপিক পড়ালে স্লোভাবে পড়াতে পারতাম ইনশাল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন, কোনো কোয়ারি থাকলে তুমি আমাকে ইনবক্স করতে পারো। ইনস্ট্যান্ট আমাকে অ্যাড দেওয়া লাগবে না, জাস্ট ইনবক্স করতে পারো যে ভাই এটা বুঝি নাই, এই ব্যাপারটা কি বলছিলেন এটা বুঝতে পারিনি। আমি ইনশাল্লাহ তোমাকে সেটাই হেল্প করব। আমরা সবসময় সার্বক্ষণিক তোমাদের পাশে আছি, ছায়ার মতো করে ছায়া সঙ্গী হিসেবে আছি। এবং আমাদের ইনশাল্লাহ মেবি তুমি কখনোই কনফিউজ হওয়ার দরকার নেই। তুমি আমাদের একেবারে ফ্রাঙ্কলি তুমি আমাদের সাথে শেয়ার করবা সব কিছুই। আর খুব বেশি টেনসড হওয়ার দরকার নেই। কীভাবে পড়তে হবে কি না করতে হবে সেগুলো ভাইয়ারা সবাই বলে দেবেন, প্রত্যেকেই বেস্ট। আশা করি মেবি তোমার কখনো কোনো ধরনের কনফিউশন থাকবে না, সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। আর আমরা তো জানি, মনে হয় যে বলছিলাম গতকালকে ক্লাসেও, যে দেখা হবে বিজয়ের সাদা অ্যাপ্রনের সাথে। আর শেষ একটা কথা আমি অল টাইম বলি হচ্ছে লার্ন ইংলিশ, লাভ ইংলিশ অ্যান্ড লিভ ইংলিশ। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর ভালোর সাথেই থাকবে।